আজকে যে টপিকটা ডিসকাশন করতে চাইছি টপিকটার নাম হচ্ছে স্ট্যাক। তো যেখান থেকে অ্যাকচুয়ালি ডেটা স্ট্রাকচারটা স্টার্ট হয়, স্ট্যাক থেকে। অ্যারে অ্যারে আছে, অবশ্যই অ্যারে একটা ডেটা স্ট্রাকচার। তো ডিফারেন্ট টাইপের ডেটা স্ট্রাকচার আছে, সেটা আমরা একটা ভিডিও আমি আগের দিনে শেয়ার করেছিলাম, তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো। তো ওটার ইন্ট্রোডাক্টরি একটা কনসেপ্ট ছিল সেখানে। আজকে আমরা স্ট্যাক দিয়ে শুরু করছি, ডেটা স্ট্রাকচারের নেক্সট ক্লাস স্ট্যাক দিয়ে আমরা স্টার্ট করছি। চলো, ফার্স্ট আমরা স্ট্যাকের ইন্ট্রোডাকশন দেখব, তারপরে কি কি অপারেশন পারফর্ম করা যায় স্ট্যাকের ওপরে সেটা দেখব। একটা স্ট্যাককে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, দ্যাট ইজ আ রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাক, সেটাও আমরা দেখব। আর তার সাথে অ্যাপ্লিকেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য স্ট্যাক। আর ডিফারেন্ট নিউমেরিক্যাল প্রবলেমস তো আছেই স্ট্যাকের মধ্যে, যেগুলো পরীক্ষাতেও আমাদের খুব আসে। তো ডিফারেন্ট নিউমেরিক্যাল প্রবলেমস রিগার্ডিং স্ট্যাক, সেটাও আমরা স্টাডি করব। তো স্ট্যাকটা একটা বড় চ্যাপ্টার, আমি জানি না আজকে কতটা কমপ্লিট হবে স্ট্যাকটা, হয়তো আমাদের স্ট্যাকের আরেকটা ক্লাস লাগতে পারে। ওকে, তো আমরা প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে স্ট্যাকের কনসেপ্টটাকে আমি স্টার্ট করছি। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা স্ট্যাকের ডেফিনেশন এভরিথিং আমরা ডিসকাশন করব ইন্ট্রোডাকশনের মধ্যে। আমি তার আগে একটু প্রিভিয়াস কনসেপ্টে চলে যাই মানে আমি প্রথমে একটু ডেটা স্ট্রাকচার নিয়ে দু এক কথা বলে তারপরে স্ট্যাকেতে আমরা আসবো। তো আমরা সবাই জানি যে আমাদের কম্পিউটারের প্রোগ্রাম হচ্ছে একটা কালেকশন অফ ইনস্ট্রাকশন, যে কালেকশন অফ ইনস্ট্রাকশন দিয়ে আমরা কোনো একটা স্পেসিফিক একটা টাস্ককে আমরা পারফর্ম করতে পারি। তার জন্য আমাদের কম্পিউটারে প্রোগ্রাম কিছু ডেটাকে স্টোর করে বা কোনো ডেটাকে রিট্রিভ করে, আবার সেই যেগুলোকে রিট্রিভ করছে তার উপরে কিছু কম্পিউটেশন পারফর্ম করে আমাদের প্রোগ্রাম। আর ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা নেমড লোকেশন, যে নেমড লোকেশন বা যে ডেটা স্ট্রাকচারকে বেসিক্যালি আমরা ব্যবহার করি আমার ডেটাগুলোকে স্টোর করে রাখার জন্য বা অর্গানাইজ করে রাখার জন্য। তাহলে একটা ডেটাগুলোকে স্টোর করা আর তাকে অর্গানাইজড ওয়েতে স্টোর করা, সেই কাজটাই কিন্তু বেসিক্যালি পারফর্ম করে ডেটা স্ট্রাকচার। আবার আমরা এটাও জানি যে অ্যালগোরিদম হচ্ছে একটা কালেকশন অফ স্টেপস কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য। আর যদি আমরা ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম যদি আমরা লার্ন করতে পারি, তাহলে সেটা আমাকে অ্যালাউ করবে যে একটা এফিশিয়েন্ট, একটা অপটিমাইজড কম্পিউটারের প্রোগ্রাম লিখতে। তো ডেটা স্ট্রাকচার বেসিক্যালি একটা ওয়ে, যে ওয়েটার থ্রু দিয়ে আমরা কোনো ডেটাকে আমরা কালেক্ট করতে পারি বা ডেটাগুলোকে আমরা অর্গানাইজ করতে পারি, মানে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। তাহলে ডেটাগুলোকে কেন আমাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় না, যাতে আমরা ডেটাগুলোর ওপরে যখন কোনো অপারেশন পারফর্ম করব সেই অপারেশনসটা যাতে আমরা খুব ফাস্টার করতে পারি বা ইফেক্টিভ ওয়েতে যাতে আমরা সেই অপারেশনসটাকে পারফর্ম করতে পারি। তো দ্যাট ইজ কল্ড ডেটা স্ট্রাকচার। আমাকে স্পেসটাকে বা স্টোরেজটাকে আমাকে বেটার অর্গানাইজ করতে হবে, ডেটাগুলোর মধ্যে আমার একটা রিলেশন এস্টাবলিশ করতে হবে। আমি যেমন বললাম যে একটা প্লেয়ারের নাম আছে বিরাট, তার এজ ধরে নাও 26, তাহলে এখানে বিরাটটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের ডেটা আর 26টা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডেটা। এখন এই ডেটাগুলোকে যদি আমি অর্গানাইজ করে রাখতে পারি একটা প্লেয়ার বলে একটা ফাইলের মধ্যে, তাহলে সেখানে আমার দুটো কলাম থাকবে, একটা হচ্ছে প্লেয়ার নেম, একটা হচ্ছে প্লেয়ার এজ। সেই ফাইলটার মধ্যে আমি ডিফারেন্ট প্লেয়ারের নাম তার এজকে স্টোর করে রাখতে পারবো। তাহলে সেই ডিফারেন্ট প্লেয়ারের নাম আর এজটাকে স্টোর করে রাখছি আমরা যে ফাইলের মধ্যে বা যে ডেটাবেসের মধ্যে, তাকেই আমরা বলছি ডেটা স্ট্রাকচার। তো সেই ফাইলের মধ্যে হয়তো আমার বিরাট আছে, তার এজ 26, ধোনি আছে, তার এজ 30, গম্ভীর আছে, তার এজ তোমার 31, সেহবাগ আছে, তার এজ তোমার 33। এজগুলো আমি একটু কমিয়ে কমিয়ে বললাম। তো দ্যাট ইজ আ ফাইল। এই ফাইলটাকে কিন্তু আমরা স্টোর করি কোথায়? ডেটা স্ট্রাকচারের মধ্যে। তো ডেটা স্ট্রাকচার ডিফারেন্ট টাইপের হতে পারে, সেটা আমরা আগের দিনে দেখেছি, যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, হোমোজিনিয়াস ডেটা স্ট্রাকচার, হেটেরোজিনিয়াস ডেটা স্ট্রাকচার। এছাড়া আরও কিছু ক্লাসিফিকেশনস আছে, সেটা আমরা
যখন পার্টিকুলার টাইপের ডেটা স্ট্রাকচারে যখন কনসেপ্টে আমরা আসবো, তখন সেগুলো সম্বন্ধে আমরা তার ডিটেলসে আমরা তার ক্লারিফিকেশনস দেবো। তো সব থেকে ইম্পর্টেন্ট যে এক্সাম্পলগুলো ডেটা স্ট্রাকচারের মধ্যে, সেটা হচ্ছে অ্যারে। অ্যারে একটা টাইপ অফ ডেটা স্ট্রাকচার, যার মধ্যে আমি সিমিলার টাইপের এলিমেন্টকে আমরা সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। স্ট্যাক আমাদের আর একটা ডেটা স্ট্রাকচারের এক্সাম্পল বা টাইপস অফ ডেটা স্ট্রাকচারের মধ্যে কিন্তু স্ট্যাকটাও পড়ে বা এক্সাম্পল বলতে পারো। এছাড়া আমরা আরও ডেটা স্ট্রাকচারের কনসেপ্ট এখানে পড়বো, সেটা হচ্ছে কিউ, আমরা এখানে পড়বো গ্রাফ, আমরা এখানে পড়বো ট্রি। তো এই এই মেনলি এই 5টা টাইপের ডেটা স্ট্রাকচার আমাদেরকে পড়তে হবে আমাদের এই সাবজেক্টটার মধ্যে। আর তার অ্যাসোসিয়েটেড ডিফারেন্ট প্রবলেমস বা তার ডিফারেন্ট কনসেপ্ট সেগুলো তো আছেই। তাহলে এখন আমরা যেটা দিয়ে শুরু করতে চাইছি সেটা হচ্ছে আমাদের স্ট্যাক ডেটা স্ট্রাকচার। তো স্ট্যাক ডেটা স্ট্রাকচার দিয়ে কী করা হয় বা ফার্স্ট থেকে স্ট্যাকটা কেমন দেখতে হয় সেই কনসেপ্টটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। চলো, স্ট্যাক। তো স্ট্যাককে আমরা একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলতে পারি। স্ট্যাক হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে ডেটা এলিমেন্টগুলো একটা লিনিয়ার সিকোয়েন্স মেনটেন করে, মানে আমার ডেটা এলিমেন্টগুলো পরপর থাকছে, 1 বাই 1 থাকছে, একটার পর একটা সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে স্ট্যাকের মধ্যে। আর স্ট্যাক বেসিক্যালি একটা, তুমি যদি ভাবো যে স্ট্যাকটাকে তুমি ভাবো যে স্ট্যাকটা হচ্ছে আমার একটা কন্টেনার, যে কন্টেনারটার হয়তো একটা হরলিক্সের জার ভাবো, তার একটা এন্ড তো তার ক্লোজ আছে, আর একটা এন্ড তোমার ওপেন আছে। আমি এই হরলিক্সের জারটার মধ্যে আমি কিছু বিস্কিটকে রাখছি, তাহলে আমার বিস্কিটগুলো তোমার দেখো 1 বাই 1 একটার উপরে একটা চাপছে, তাই তো? তাহলে আমি এখন এই বিস্কিটটাকে যখন আমি ইনসার্ট করছিলাম, আমি যে এন্ড দিয়ে ইনসার্ট করেছি, আমি যখন এই বিস্কিটগুলোকে যখন বের করব আমার এই জার থেকে, আমি দেখো কিন্তু সেম এন্ড দিয়ে কিন্তু আমরা এটাকে বের করব। তাহলে স্ট্যাক বেসিক্যালি একটা ডেটা স্ট্রাকচার, লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যে ডেটা স্ট্রাকচারটা ফলো করে সেই প্রিন্সিপালটাকে, যে প্রিন্সিপালটার নাম হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল। আমি যে বিস্কিটটাকে লাস্টে ইনসার্ট করেছি, আমার কিন্তু প্রথমে সেই বিস্কিটটাকে কিন্তু ফার্স্টে আমাকে বের করতে হবে, তাকে আমাকে ফার্স্টে আউট করতে হবে। তার জন্য স্ট্যাক যে প্রিন্সিপালটা ফলো করে তার নাম হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, যাকে আমরা অনেক সময় আবার বলে থাকি লিফো প্রিন্সিপাল। লিফো প্রিন্সিপাল। আর স্ট্যাকের আমাদের কটা এন্ড আছে? স্ট্যাকের আমাদের একটাই এন্ড আছে। বেসিক্যালি স্ট্যাকের আমার দুটো এন্ড, কিন্তু আমরা একটা এন্ড আমাদের ওপেন, যে ওপেন এন্ডটা দিয়ে আমি কোনো আইটেমকে ইনসার্ট করতে পারি। তাহলে আমরা এরকমভাবে আমরা ইনসার্শন করতে পারছি স্ট্যাকের মধ্যে। আর আরেকটা এই সেম এন্ড দিয়ে আমরা কিন্তু ডিলিশন অপারেশন পারফর্ম করতে পারছি স্ট্যাক থেকে। তাহলে স্ট্যাকের মধ্যে যখন কোনো আইটেমকে আমি ইনসার্ট করব, তখন সেই যে অপারেশনসটা, সেই অপারেশনটাকে বলা হয় পুশ অপারেশন। আমি কিছু পুশ করছি স্ট্যাকের মধ্যে, কিছু ইনসার্ট করছি স্ট্যাকের মধ্যে। আমি স্ট্যাকের মধ্যে কি ইনসার্ট করব? না কোনো আইটেমকে ইনসার্ট করব, কোনো ডেটা এলিমেন্টকে ইনসার্ট করব, কোনো ভ্যালুকে ইনসার্ট করব। আবার স্ট্যাক থেকে যখন আমরা কোনো একটা এলিমেন্টকে যখন বের করে নিচ্ছি, তখন তার জন্য যে অপারেশনসটা পারফর্ম হচ্ছে তার নাম হচ্ছে পপ অপারেশনস। আমরা ডিটেলসে আসবো যে পুশ অপারেশন কীভাবে পারফর্ম করা হয় বা পপ অপারেশন কীভাবে পারফর্ম করা হয়। তো পপের উপরে স্যার ওটা কি ডিলাইট? ডিলিশন, ডিলিশনটাকে আমরা আচ্ছা, বলছি ডিলিট। পপ, আর ইনসার্শনটাকে আমরা বলছি পুশ। এবার আমরা বেসিক্যালি যখন স্ট্যাকটাকে যখন আমরা মেনটেন করব বা স্ট্যাক নিয়ে যখন আমরা কাজ করব, তখন সেখানে আমরা আরও কিছু কনসেপ্ট আমরা দেখব। যেমন ধরুন আমি যদি বলি যে স্ট্যাকের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দাও দেখি আমাকে, স্ট্যাকের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দাও। আমরা স্যার বুকস রাখি একটার উপর একটা। আমরা বুক সেলফ, আমাদের যে বুক সেলফ থাকে সেখানে আমরা একটার উপরে আরেকটা বইকে আমরা রেখে দিই, তাই তো? বুক সেলফস একটা এক্সাম্পল আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলের মধ্যে পড়ছে। আমাদের স্ট্যাক অফ টাওয়ালস, ওকে, স্ট্যাক অফ টাওয়ালস, স্ট্যাক অফ প্লেট। রেস্টুরেন্টে গিয়ে আমরা দেখি যে আমার প্লেটগুলো একটার উপর একটা রাখা আছে, তো লাস্টে যে প্লেটটা থাকে তাকে কিন্তু ফার্স্ট আউট করা হয়, তাই না? তো দ্যাট ইজ আ স্ট্যাক। আর এই স্ট্যাকের তো আরও অনেক রিয়েল লাইফ এক্সাম্পল আমি আসবো। আর স্ট্যাককে আমরা আর একটা টার্ম দিয়ে ইন্ডিকেট করতে পারি, স্ট্যাকের আর একটা নাম আছে, সেই নামটা হচ্ছে পাইলস, PILES। আবার স্ট্যাককে অনেক সময় আবার বলা হয়ে থাকে যে পুশ ডাউন লিস্ট, পুশ ডাউন লিস্ট। এটা কিন্তু স্ট্যাকের আরেকটা করে নাম। আমরা কোনো সময় স্ট্যাককে আমরা অ্যাজ এ পুশ ডাউন লিস্ট আমরা ডাকতে পারি, আবার কখনো কখনো স্ট্যাককে আমরা পাইলস বলেও কিন্তু ডাকতে পারি। তো দ্যাট ইজ আ স্ট্যাক, যার মধ্যে আমার ডেটা এলিমেন্টগুলো একটা লিনিয়ার সিকোয়েন্স মেনটেন করে থাকে।
তাকেই আমরা বলছি স্ট্যাক, বা আমরা অন্যভাবে বলতে পারি যে স্ট্যাক ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ কন্টেনার, যার মধ্যে আমার ইনসারশন আর ডিলিশনটা আমার একটা এন্ড দিয়েই হয়, আর যে এন্ডটা দিয়ে আমার ইনসারশন আর ডিলিশন হচ্ছে সেই এন্ডটাকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি টপ। তো টপের কনসেপ্ট আমরা আর একটু স্পেসিফিক্যালি বলবো। আমরা বেসিক্যালি যখন স্ট্যাক থেকে কোনো একটা আইটেমকে যখন আমরা ডিলিশন করি, আমার কিন্তু টপ থেকে ডিলিশনটা হয়, কারণ যে টপে আছে সেই আইটেমটাই কিন্তু আমার ডিলিট হয়ে যায়। এবার স্ট্যাকের আমরা কিছু ওয়ার্কিং দেখব, মানে আমরা কিছু ওয়ার্কিং দেখব স্ট্যাকের ক্ষেত্রে। তো তার আগে স্ট্যাকের ওয়ার্কিং দেখার আগে স্ট্যাকের কিছু অ্যাপ্লিকেশনস বলে আমরা ওয়ার্কিংয়ে যাব। স্ট্যাকের কিছু অ্যাপ্লিকেশনস বলে আমরা ওয়ার্কিংয়ে যাব। তো ডেটা স্ট্রাকচারের মধ্যে স্ট্যাকটা সবথেকে ইন্টারেস্টিং একটা ডেটা স্ট্রাকচার। তো তার কিছু অ্যাপ্লিকেশনের কথা ফার্স্টে বলে নিই, তাহলে আমাদের পড়তে আর একটু বেশি ইন্টারেস্ট লাগবে স্ট্যাকটা, কারণ স্ট্যাকের মধ্যে অনেক নিউমেরিক্যালস আছে, তো স্ট্যাকটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ওকে, তো স্ট্যাকের সবথেকে যেখানে বেশি আমরা তার অ্যাপ্লিকেশনস দেখতে পাই, স্ট্যাকের সবথেকে বেশি যেখানে অ্যাপ্লিকেশনস দেখতে পাই সেটা হচ্ছে যে স্ট্যাককে ব্যবহার করে আমরা কোনো এক্সপ্রেশনকে ইভালিউট করতে পারি। তাহলে আমরা বলতে পারি ইভালিউটিং অফ অ্যান এক্সপ্রেশন, ইভালিউটিং অফ অ্যান এক্সপ্রেশন, তার জন্য কিন্তু আমাদের স্ট্যাকটা কাজে লাগে। এক্সপ্রেশনকে ইভালিউট করা, ধরুন না আমার একটা এক্সপ্রেশন আছে এরকম যে 5 × 6 - 4, একটা এক্সপ্রেশন, একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটাকে আমি যখন সলভ করব, তাহলে আলটিমেট আমার কী হচ্ছে না 30 - 4 দ্যাট ইজ 26। তাহলে এই যে 26টা আমরা পেলাম, তাহলে এই এক্সপ্রেশনটাকে ইভালিউট করতে কিন্তু বেসিক্যালি আমাদের স্ট্যাক আমাকে অনেকটা হেল্প করবে। তো স্ট্যাক দিয়েও কিন্তু আমরা এই সেম টাইপের অপারেশনসটাকে আমরা পারফর্ম করতে পারি। দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন ইভালুয়েশন বা ইভালুয়েটিং অফ অ্যান এক্সপ্রেশন। আমার এক্সপ্রেশন ডিফারেন্ট টাইপের হতে পারে, আমরা সেই কনসেপ্টে পরে আসবো। ধরে নাও আমি একটা কোনো এক্সপ্রেশন লিখেছি a + b, আবার ধরে নাও আমি একটা এক্সপ্রেশন লিখেছি +ab, আবার ধরে নাও আমি একটা এক্সপ্রেশন লিখেছি ab+। তাহলে এই তিনটে এক্সপ্রেশনের মধ্যে ডিফারেন্স কি না, প্রথম যে এক্সপ্রেশনটা লিখেছি সেই এক্সপ্রেশনটাকে বলা হয় ইনফিক্স এক্সপ্রেশন। নামটা কেন ইনফিক্স না, ইনফিক্স এক্সপ্রেশনে আমার অপারেটর সবসময় দুটো অপারেন্টের মাঝখানে থাকবে। এখানে প্লাসটা হচ্ছে অপারেটর, আর এখানে এ আর বিটা হচ্ছে অপারেন্ট, তাহলে আমার অপারেটর কিন্তু এখানে বেসিক্যালি রিসাইড করছে দুটো অপারেন্টের মাঝখানে, তার জন্য নামটা হচ্ছে ইনফিক্স। ইন মানে হচ্ছে মাঝে। সেকেন্ড টাইপের যে এক্সপ্রেশন আমি এখানে এক্সাম্পল দিয়েছি +ab, তাকে আমরা বলতে পারি প্রিফিক্স এক্সপ্রেশন বা প্রিফিক্স নোটেশন। কেন প্রিফিক্স? প্রি মানে হচ্ছে আগে, তাহলে যেখানে আমার অপারেটর দুটো অপারেন্টের আগে যাকে আমরা প্লেস করেছি, দেখো +ab লিখেছি, তাহলে প্লাসটা হচ্ছে অপারেটর আর এবিটা হচ্ছে আমার অপারেন্ট, তার জন্য কিন্তু এই টাইপের এক্সপ্রেশনকে বলা হয় প্রিফিক্স এক্সপ্রেশন। আবার যখন অপারেটরটা আমার দুটো অপারেন্টে যখন রাইট হ্যান্ড সাইডে থাকবে, মানে পরে থাকবে, পোস্ট মানে হচ্ছে পরে, তখন তাকে আমরা বলতে পারি পোস্ট ফিক্স এক্সপ্রেশন। তো এক্সপ্রেশন তিন রকমের হতে পারে। তো যেরকম টাইপেরই এক্সপ্রেশন হোক না কেন, আমার স্ট্যাক কিন্তু সেই টাইপের এক্সপ্রেশনগুলোকে ইভালিউট করতে আমাকে হেল্প করে। তো তার জন্যই বললাম যে স্ট্যাকের প্রথম অ্যাপ্লিকেশনস হচ্ছে যে ইভালিউটিং অফ অ্যান এক্সপ্রেশন। আমরা এটা সম্বন্ধে ডিটেলসে আমরা আসবো যে কীভাবে স্ট্যাক দিয়ে আমরা কোনো এক্সপ্রেশনকে ইভালিউট করতে পারি। স্ট্যাককে আমরা আরও একটা মেন পারপাসে ব্যবহার করতে পারি, দ্যাট ইজ আ ব্যাক ট্র্যাকিং। আমি ধরে নেওয়া যাক যে এখানে ধরে নাও আমার কিছু সিটিজ আছে, ওকে, আমার এখানে কিছু সিটিজ আছে, আমি সিটিজগুলোকে নাম দিচ্ছি ABCD, তারপরে নাম দিলাম E। এবার একজন পার্সন, সে হয়তো, এটা হচ্ছে সোর্স সিটি, এটা হচ্ছে সোর্স, আর ইটা হচ্ছে তার ডেস্টিনেশন। এই পার্সনটা প্রত্যেকটা সিটিকে সে ভিজিট করবে। তাহলে প্রথমে দেখো পার্সন আমার যে পার্সন পি, সে তোমার সোর্স থেকে এখন তার জার্নিটা স্টার্ট করেছে। সে প্রথমে গেল কোথায়? সে ফার্স্টে তোমার গেল এ থেকে বিতে, তারপরে সে গেল সিতে,
যে যে সিটিগুলোকে ভিজিট করছি, দেখো প্রত্যেকটা সিটিকে আমি দেখো তোমার স্ট্যাকের মধ্যে স্টোর করছি, এটা কিন্তু স্ট্যাক, আমি স্ট্যাকের মধ্যে স্টোর করছি। সি এর পরে সে গেল হয়তো তোমার ডিতে, ডি এর পরে তোমার ধরো সে গেল হয়তো ইতে, ওকে, আর এই ইটাই তোমার ডেস্টিনেশন, তারপর সে গেল ডি এর পরে সে গেল ইতে। এখন যদি আমি ব্যাক ট্র্যাকিং করার চেষ্টা করি যে আমার ই থেকে তোমার ইটার আগে কেউ কোন সিটা ছিল, দেখো আমি কিন্তু ব্যাক ট্র্যাকিং করতে পারছি যে ই এর আগে দেখো কে ছিল ডি, ডি এর আগে দেখো কে ছিল সি, আবার দেখো সি এর আগে কিন্তু আমার সেই পার্সেন্টটা দেখো ভিজিট করেছে বিটাকে। তাহলে ব্যাক ট্র্যাকিং করতে কিন্তু অনেক সময় আমাকে এই স্ট্যাকটাও আমাকে হেল্প করে, এটা কিন্তু স্ট্যাকের আরেকটা অ্যাপ্লিকেশনস। আমরা অনেকে ওয়ার্ডে যখন কাজ করি তখন ওয়ার্ডে কাজ করতে করতে আমরা আনডু করি, তাই না? আমরা আনডু অপারেশন পারফর্ম করি। তাহলে আনডুর অ্যাকচুয়ালি কাজ কি? আনডু অপারেশনস কেন করি আমরা? ব্যাক ট্র্যাক মানে ব্যাক পজিশনে যাওয়ার জন্য। তাহলে আমি একটা কোনো হয়তো কিছু একটা লিখে ফেলেছি, তাকে হয়তো ডিলিট করে দিলাম, দিয়ে আমার মনে হচ্ছে যে না আগে যেটা লিখেছিলাম সেটা আমার ঠিক ছিল, আমি তখন কি করি আবার আনডু করি, তাই না? তখন আমরা আনডু করি, ওকে। তাহলে আনডু করা মানে তো ওয়ান টাইপ অফ ব্যাক ট্র্যাকিং, তাই না? ওয়ান টাইপ অফ ব্যাক ট্র্যাকিং, যে আমি ব্যাকে কোন কাজটা করেছি তাকে আমি ট্র্যাক করতে চাইছি। তাহলে আনডু অপারেশনস, রেডো অপারেশনস, দেখো আমরা কিন্তু এই অপারেশন আমরা কিন্তু পারফর্ম করি। রেডো অপারেশনস, এই সমস্ত অপারেশনের জন্য কিন্তু বেসিক্যালি যে ডেটা স্ট্রাকচারটাকে ইমপ্লিমেন্ট করা হয় বা যার হেল্প নেওয়া হয় তার নাম হচ্ছে স্ট্যাক। নাম্বার ফোর, আমরা স্ট্যাকের হেল্প নিয়ে একটা ফর্মের এক্সপ্রেশনকে ওয়ান ফর্ম অফ এক্সপ্রেশন টু অ্যানাদার ফর্ম অফ এক্সপ্রেশন, আমরা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে আমরা কি করতে পারি? কনভার্ট করতে পারি। যেমন আমি তোমাকে বললাম, আমরা দেখো এখানে ফর্ম মানে কিন্তু আমার ইনফিক্স, পোস্টফিক্স আর প্রিফিক্স তিনটে ফর্ম। আমার ধরে নাও একটা এক্সপ্রেশন আছে এরকম যে এ স্টার বি, একটা ব্র্যাকেটের মধ্যে আছে, মাইনাস সি ডিভাইডেড বাই ডি প্লাস হয়তো দেওয়া আছে ই। আমার এটা একটা এক্সপ্রেশন দেওয়া আছে, আমাকে বলো তো আমার এক্সপ্রেশনটা কি ফর্মে আছে? আমার এই এক্সপ্রেশনটা কি ফর্মে আছে? ইনফিক্সে আছে, আমার এক্সপ্রেশনটা ইনফিক্সে আছে। আমি তোমাকে বললাম যে তোমাকে এই এক্সপ্রেশনটাকে তোমাকে কনভার্ট করতে হবে প্রিফিক্সে, তোমাকে কনভার্ট করতে হবে প্রিফিক্সে। তাহলে আমি একটা ফর্ম অফ এক্সপ্রেশনকে আমি আর একটা ফর্ম অফ এক্সপ্রেশনে কনভার্সন করতে চাইছি, তার জন্য কিন্তু বেসিক্যালি আমাকে যে হেল্প করে তার নাম হচ্ছে স্ট্যাক। এই স্ট্যাকের থ্রু দিয়ে আমরা কিন্তু একটা ফর্ম অফ এক্সপ্রেশনকে আমরা আর একটা ফর্ম অফ এক্সপ্রেশন আমরা কনভার্ট করতে পারি। তো তার অ্যাপ্লিকেশনটা কী হবে? স্ট্যাক দিয়ে আমরা ইনফিক্স থেকে পোস্টফিক্স করব, কীভাবে স্ট্যাক দিয়ে আমরা ইনফিক্স থেকে প্রিফিক্স করব, বা কী করে আমরা প্রিফিক্স থেকে ইনফিক্সে আসবো, বা কেমন করি বা আমরা পোস্টফিক্স থেকে ইনফিক্সে আসবো, তার জন্য কিন্তু স্ট্যাকের ব্যবহার আছে বা স্ট্যাকের অ্যাপ্লিকেশনস আছে। তো সেগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আমরা সেগুলো কিন্তু বাই নিউমেরিক্যাল প্রবলেমস আমরা কিন্তু সেগুলোকে সলভ করব স্ট্যাকের মধ্যেই, স্ট্যাক চ্যাপ্টারের মধ্যে কিন্তু সেগুলো আমরা পড়বো নিউমেরিক্যালস, ওকে। এখন যদি আমাকে সিম্পলি এটা বলে যে স্ট্যাক ছাড়া এটাকে কাজটা করতে, যে আমার ধরুন এখন একটা এক্সপ্রেশন দেওয়া আছে ইনফিক্সে, আমাকে বললো তাকে প্রিফিক্সে কনভার্ট করতে হবে, কেমন করে করবে? এটা করতে পারবে? স্ট্যাক ছাড়া করতে পারবে? দেখো আমি করছি, দেখো কতটা ইজি, দেখো স্ট্যাক ছাড়া করতে। আমি স্ট্যাক দিয়েও দেখাবো, আমি পরে দেখাবো স্ট্যাক দিয়ে। আমার প্রথমে কোন কাজটা হবে? ব্র্যাকেটের কাজটা ফার্স্টে হবে, বদমাস রুলস, তাই না? তাহলে এ স্টার বি আছে, তা আমাকে বলো যে এ স্টার বিকে যদি আমি এখন প্রিফিক্সে নিয়ে যেতে চাই আমি কি লিখবো? স্যার বি স্টার এ, ভালো করে বলো, বুঝে বলো। আমি এ স্টার বিকে আমি প্রিফিক্সে নিয়ে যাবো, বলো। স্টার এ বি, স্টার এ বি, স্টার স্টার এ বি, তাই তো? তাহলে স্টার এ বি, হ্যাঁ স্যার। স্টার এ বি, তাই না? বেশ, স্টার এ বি হলো মাইনাস, আমার দেখো এই ব্র্যাকেটের কাজটা আবার আমাকে করতে হবে, সি বাই ডি আছে, তাহলে কি লিখবো প্রিফিক্সে? বাই সিডি, ডিভাইডেড বাই সিডি, তাই তো? ডিভাইড বাই সিডি, পাশে দেখো প্লাস ই যেমন আছে তোমার ই থাকলো, ওকে। এবার আমি কার কাজটা করব? প্লাস, তারপরে করব মাইনাস, তাই তো? আগে প্লাস তারপরে করব মাইনাস। এবার প্লাস মাইনাসের আমার তো ধরো একই সেম প্রায়োরিটি, তাই না? প্লাস মাইনাস আমার তো সেম প্রায়োরিটি, ইয়েস অর নো? সেম প্রায়োরিটি, প্লাস
তাহলে এখন দেখো আমি প্লাসের কাজটা প্রথমে করছি। তাহলে আমার দেখো প্রথমে তোমার স্টার আছে, এ বি আছে, যা থাকলো লিখলাম, মাইনাস। এবার তুমি ভাবো যে তোমার এটা একটা অপারেন্ট, তোমার এটা আর একটা অপারেন্ট, তুমি এই দুটোর মধ্যে এখন প্রিফিক্স করবে। এটা তোমার ধরো তুমি ভাবো এটাকে এক্স, এটাকে তুমি ভাবো ওয়াই। তাহলে এখন তোমার কি হবে, প্লাস এক্স ওয়াই। তাহলে প্লাস এক্স ওয়াই, এক্সের জায়গায় আমি মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে ডিভাইডেড বাই সিডি। আর ওয়াই জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি, ওয়াই মান কি আছে, ই আছে, দেখো সিডিই হয়ে গেল, প্লাস ডিভাইডেড বাই সিডিই হয়ে গেল। তাহলে এটা আমার কিন্তু একটা অপারেন্ট হয়ে গেল। এখন এর সাথে এর আমাকে মাইনাস করতে হবে, প্রিফিক্স করতে হবে। তাহলে কি কি করবো বলো, এখন এটা আমার এক্স হয়ে গেল, এটা ওয়াই। তাহলে তোমার মাঝখানে কি আছে, অপারেটর আছে মাইনাস। আমি ফার্স্টে কি লিখছি, মাইনাস, তারপরে এক্স এর মানটা লিখবো স্টার এ বি, তারপরে ওয়াই এর মানটা লিখবো প্লাস ডিভাইডেড বাই সি ডি ই। তাহলে আমরা এখন যে এক্সপ্রেশনটা পেলাম, অর্থাৎ আমি লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু, তাহলে আমি এটাকে তোমার প্রিফিক্সে পেলাম কি পেলাম না বলো, ইয়েস অর নো? এটা তখন প্রিফিক্স, তো এটা আমি প্রিফিক্স বলতে Yes. পারি তো, পারি তো বলতে প্রিফিক্স। তাহলে এই যে আমরা ইভ্যালুয়েশনসটা করলাম, বা আমার এটা কিন্তু ইভ্যালুয়েশন নয়, এটা কিন্তু কনভার্সন। এটা কিন্তু কনভার্সন একটা ফর্ম থেকে আর একটা ফর্মে, সেই কাজটাও করতে করতে কিন্তু আমাকে স্ট্যাক এক্সটেন্সিভলি আমরা ব্যবহার করি স্ট্যাককে। এটাও কিন্তু স্ট্যাকের একটা অ্যাপ্লিকেশনস। আমরা পরে ইনফিক্স, পোস্টফিক্স, প্রিফিক্স নিয়ে আরও ডিটেলসে আমরা আসবো, তাদের কনভার্সন, তাদের ডিফারেন্ট অ্যালগোরিদমস। ওকে, বা আমি ইনফিক্সে কীভাবে আমরা সলভ করব বা ইভ্যালুয়েট করব, একটা প্রিফিক্স এক্সপ্রেশনকে আমরা কীভাবে ইভ্যালুয়েট করব, একটা পোস্টফিক্স এক্সপ্রেশনকে কীভাবে আমরা ইভ্যালুয়েশন করব, সেই কনসেপ্টে আমরা আসবো। তো আমার 4টে অ্যাপ্লিকেশনস হলো স্ট্যাকের ক্ষেত্রে। আমার অ্যাপ্লিকেশন নাম্বার 5, অ্যাপ্লিকেশনস নাম্বার 5। তাহলে যে 4টে অ্যাপ্লিকেশনস বললাম, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন বোঝা গেছে সবার? প্রত্যেকটা বোঝা গেছে? ওকে, হ্যাঁ স্যার। এই স্ট্যাককে ইউজ করে আমরা, স্ট্যাক বেসিক্যালি আমাদের ইউজ হয় প্রোগ্রাম এক্সিকিউশনের কাজে। একটা প্রোগ্রামকে এক্সিকিউশন করতেও কিন্তু স্ট্যাকের ব্যবহার লক্ষ্য করা যায়, বা কোনো ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতেও কিন্তু স্ট্যাকের ব্যবহার লক্ষ্য করা যায়। কেমন করে? আমার এখানে একটা প্রোগ্রাম আছে, যার মধ্যে সেট অফ ইনস্ট্রাকশন রয়েছে, মাল্টিপল ইনস্ট্রাকশন আছে। আমার সিপিইউ এখন প্রথম ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করছে, সেই সময় আমার প্রোগ্রাম কাউন্টার নেক্সট ইনস্ট্রাকশনের যে অ্যাড্রেসটা তাকে হোল্ড করে বসে আছে, যেটা আমরা আগেও বলছিলাম। আমি ধরলাম যে প্রথম ইনস্ট্রাকশনটার অ্যাড্রেস হচ্ছে 2001, সেকেন্ড ইনস্ট্রাকশনটার অ্যাড্রেস ধরলাম 2002, থার্ড ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা ধরলাম 2003, এইভাবে আমি ধরছি। তাহলে এখন সিপিইউ যখন 2001-এ ইনস্ট্রাকশনটাকে যখন এক্সিকিউট করছে, তখন সেই সময় কিন্তু প্রোগ্রাম কাউন্টার 2002 অ্যাড্রেসটাকে কিন্তু হোল্ড করে বসে আছে। অর্থাৎ সিপিইউ যে ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করছে, তার যে নেক্সট ইনস্ট্রাকশন তাকে কিন্তু এখন হোল্ড করে বসে আছে কে, প্রোগ্রাম কাউন্টার। এই প্রোগ্রাম কাউন্টার তার যে ভ্যালুটা, অ্যাড্রেসটা যে ভ্যালুটা, সে কিন্তু তোমার স্টোর করছে কোথায়, স্ট্যাকের মধ্যে। তাহলে স্ট্যাকের মধ্যে কিন্তু এখন 2002টা আমার স্টোর হয়ে গেছে, এটা কিন্তু পিসির ভ্যালু। সিপিইউ প্রথম ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করার পর সে কিন্তু ডিরেক্টলি স্ট্যাকে আসবে। স্ট্যাকে এসে এখন কি পাচ্ছে, টপে কে আছে না 2002 আছে, তাকে পপ করলো। তাকে পপ করে সে জানতে পারলো সিপিইউ যে আমি এরপরে কোন ইনস্ট্রাকশনটাকে আমি এক্সিকিউট করব, বা আমি কোন অ্যাড্রেসে যাব। তখন সিপিইউ জানতে পারলো যে আমাকে 2002-তে আসতে হবে, তখন সে কিন্তু 2002-তে গিয়ে আবার নেক্সট যে ইনস্ট্রাকশনটা আছে তাকে এক্সিকিউট করছে। তো এটা আমার একটা প্রোগ্রামের এক্সিকিউশন চললো। এই প্রোগ্রামের এক্সিকিউশনটা করতেও কিন্তু আমাকে দেখো সমানভাবে স্ট্যাক কিন্তু আমাকে হেল্প করছে যে রিটার্ন অ্যাড্রেসগুলোকে হোল্ড করার জন্য। তো তার জন্য বললাম যে ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন আমার স্ট্যাকটা কিন্তু এক্সটেন্সিভলি ব্যবহার করা হয়, এটা কিন্তু স্ট্যাকের একটা অ্যাপ্লিকেশনস। ওকে, আমরা অনেক অ্যাপ্লিকেশনস দেখাতে পারি। আর নাম্বার সিক্স রিকারশনও কিন্তু আমাদের স্ট্যাকটা সমানভাবে কাজে লাগে। তো রিকারশন হয়তো আমরা এখন বললে তোমরা বুঝবে না। রিকারশন মানে এরকম একটা কনসেপ্ট, ধরে নাও তো যে ফাংশন নিজেকেই কল করে। এক্স্যাক্টলি, যে ফাংশন নিজেকেই কল করে। তুমি যে ডালে বসে আছো তুমি সেই ডালটাই কাটছো, ঠিক আছে, কালিদাসের মতন সেরকম ব্যাপারটা। তো যাই হোক, ধরুন আমার একটা ফাংশন আছে, ফাংশনটার নাম ধরলাম ভয়েড মেন ফাংশনের মধ্যে তুমি একটা প্রিন্টএফ করে রেখেছো। সাপোজ তুমি তো প্রিন্টএফ লিখেছো হয়তো যে ডিসিএসটি, একটা প্রিন্টএফ করেছো ডিসিএসটি। ওকে, দিয়ে তারপরে তুমি আবার দেখো মেন ফাংশনটাকে তুমি আবার কল করছো, মেন ওপেনিং ক্লোজিং সেমিক্লোন দিয়ে তুমি ভয়েড মেনটাকে শেষ করেছো। ওকে, তাহলে আমি যে ফাংশনের কোড লিখছি
সেই ফাংশনের দেখো ভেতরেই কিন্তু আমি দেখো আবার সেই ফাংশনটাকে কল করেছি। তাহলে আমার এই কোডটাকে যদি আমি এক্সিকিউট করি, রান করি কোডটাকে, তাহলে রান করলে আমাকে কি আউটপুট দেখাবে বলো দেখি? এই কোডটাকে রান করলে কি আউটপুট দেখাবে? ইনফাইনাইট হয়ে যাবে কি ডিসিএসটি বারবার আসবে। আমার ডিসিএসটিটা এখানে কি হবে, বা আমার এটা ইনফাইনাইট লুপে পড়ে যাবে, মানে আমাকে ডিসিএসটি মেসেজটা আমাকে ইনফাইনাইট নাম্বার অফ টাইমস আমাকে দেখাবে। আমাকে কন্ট্রোল ব্রেক করে আমাকে আউটপুটটাকে কিন্তু ব্রেক করতে হবে, বা আমার প্রোগ্রামটাকে সাসপেন্ড করতে হবে। তো ডিসিএসটি কিন্তু আমাকে কন্টিনিউয়াস দেখিয়ে যাবে। কেন না, দেখো ফার্স্টে ভয়েড মেনে গেল কন্ট্রোলটা, তারপরে কি পাচ্ছে প্রিন্টএফ ডিসিএসটি, আমাকে দেখালো প্রিন্টএফ ডিসিএসটি, তারপর কি পাচ্ছে মেন ফাংশনকে কল করছে। তাহলে মেনকে কল করা মানে কিন্তু কন্ট্রোলটা কিন্তু এখান থেকে ব্যাক করে কিন্তু আবার এখানে ফিরে আসছে, আবার ঢুকে পড়ছে মেন ফাংশনের মধ্যে, আবার দেখো প্রিন্ট করছে ডিসিএসটি, তোমাকে আবার দেখাচ্ছে ডিসিএসটি। তাহলে এই লুপটা কিন্তু কন্টিনিউয়াস চলতেই থাকবে। তাহলে একটা ফাংশনের মধ্যে থেকে যদি আমি সেম টাইপের ফাংশনকে যদি আমরা কল করি, বা সেম নামের ফাংশন যদি আমরা কল করি, তাকেই বলা হয় রিকারশন। কিন্তু রিকারশনে কিন্তু আরও অনেক শর্ত আছে বা ক্রাইটেরিয়া আছে, সেটা আমরা রিকারশন পড়ার সময় আমরা বলবো। তাহলে রিকারশনকে ইমপ্লিমেন্ট করতে বেসিক্যালি তোমার যে ডেটা স্ট্রাকচার ব্যবহার করা হয় তার নামই হচ্ছে স্ট্যাক, তার নামই হচ্ছে স্ট্যাক। ওকে, তাহলে আমরা 6টা অ্যাপ্লিকেশনস দেখলাম স্ট্যাকের ক্ষেত্রে। এই 6টা অ্যাপ্লিকেশনস নিশ্চয়ই আশা করি সবার মনে থাকবে। আমি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের কিন্তু জাস্টিফিকেশনস দিয়েছি যে কেন স্ট্যাকটা আমার এখানে ব্যবহার করা হচ্ছে বা তার পারপাসটা কি স্ট্যাকের। তো দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ স্ট্যাক। এবার আমরা স্ট্যাকের যে কনসেপ্টে আসবো, স্ট্যাকের অপারেশনের কনসেপ্টে আমরা চলে আসবো। স্ট্যাক অপারেশন, যেটা আমাদেরকে কিন্তু জানাটা খুবই দরকার, যেটা আমরা খুব ভালোভাবে এটাকে আমরা বুঝবো। স্ট্যাক অপারেশনস, ওকে চলো স্ট্যাক অপারেশনস আমরা পড়ব। স্ট্যাক লিফো প্রিন্সিপাল ফলো করে। যে এলিমেন্টটা আমি লাস্টে ইনসার্ট করেছি সেই এলিমেন্টটাকে কিন্তু আমাকে প্রথমে রিমুভ করতে হবে, বা প্রথমে আমাকে তাকে পপ করতে হবে। দ্যাট ইজ আ স্ট্যাক। ওকে, তো আমার এখানে একটা এরকম একটা স্ট্যাক আছে যার একটা মুখ খোলা আছে আর যার একটা মুখ বন্ধ আছে। ওকে, তাহলে আমাকে যা কিছু করতে হবে আমাকে এই এন্ড দিয়েই করতে হবে, এই খোলা মুখটা দিয়ে করতে হবে, ইনসার্শন ডিলিশন সব কিছুই। আমি এই স্ট্যাকটা এখন তোকে দেখো, স্ট্যাকটা কিন্তু এখন দেখো এমটি, তাই না? স্ট্যাকটা হচ্ছে এখন এমটি। আমি এই স্ট্যাকটার মধ্যে একটা এলিমেন্টকে আমি ইনসার্ট করলাম। আমার এলিমেন্টটা হচ্ছে 5, যেটাকে আমি স্ট্যাকের মধ্যে ইনসার্ট করেছি। 5 একটা এলিমেন্ট, তাকে আমি ইনসার্ট করেছি স্ট্যাকের মধ্যে। তাহলে এবার স্ট্যাকের মধ্যে যখন কোনো এলিমেন্ট যখন ইনসার্ট হয়, তখন তার জন্য কিন্তু আমার এখানে একটা ইন্ডেক্সিং ফলো করা হয়, আমি এই ইন্ডেক্সটাকে আমি ধরতে পারি 0 ইন্ডেক্সে আমার কিন্তু 5টা ইনসার্ট হয়েছে। এরপরে যদি আমি, তাহলে এখন দেখো আমার টপকে ইন্ডিকেট করছে। এখন টপ কোনটা, স্ট্যাকের টপ কোনটা? এখন টপ কিন্তু এখন 0, মানে তুমি যদি এখন কোনো ডিলিশন অপারেশন করতে যাও স্ট্যাক থেকে, তোমার 5টাই কিন্তু তোমাকে ডিলিট করতে হবে বা রিমুভ করতে হবে, কারণ সে তখন টপে আছে। স্ট্যাকের মধ্যে একটাই এলিমেন্ট আছে, তো সেই তোমার টপে আছে, তো টপ কিন্তু এখন 0। এরপরে স্ট্যাকের মধ্যে আমি আরেকটা এলিমেন্টকে আমি ইনসার্ট করতে চাইছি, তাহলে আরেকটা যদি আমি একটা ইনসার্ট করতে চাই, ধরো 6কে আমি ইনসার্ট করবো স্ট্যাকের মধ্যে, তাহলে আমার এখন ফার্স্টে কী হবে, তোমার টপটাকে আমাকে ফার্স্টে এক ইনক্রিমেন্ট করে 1 করতে হবে। তাহলে এখন 0-র মধ্যে আমার 5 আছে, তাহলে এখন আমার দেখো আমাকে টপটাকে ইন্ডিকেট করে তোমার কী করতে হবে, 1 করতে হবে, তবেই তো আমি 6টাকে নিয়ে গিয়ে এখানে রাখতে পারবো। ইয়েস অর নো? তাই তো? তাহলে আমার এটা বুঝলাম আমরা যে ইনসার্শন করতে গেলে বা ইনসার্শন করার জন্য আমাকে টপটাকে 1 করে ইনক্রিমেন্ট করতে হয়, অর্থাৎ টপ ইকুয়ালস টু টপ প্লাস 1। আমি হয়তো এই স্ট্যাকের মধ্যে আরেকটা এলিমেন্টকে আমি স্টোর করবো বা ইনসার্ট করব। তো ধরলাম 5 আমার আছে 0 ইন্ডেক্সে, আমার 6 আছে 1 ইন্ডেক্সে, আমি হয়তো 7কে ইনসার্ট করব, 7কে আমি হয়তো ইনসার্ট করব বা পুশ করব। ঠিক আছে, তাহলে এখন আমার টপটাকে, তাহলে দেখো টপ কিন্তু আগে একে পয়েন্ট করছিল, 1টাকে পয়েন্ট করছিল, টপ ইকুয়ালস টু 1। তাহলে এখন যদি আমি 7কে ইনসার্ট করতে চাই, তাহলে নিশ্চয়ই টপটা আমার এখন 1 থাকবে না, টপ নিশ্চয়ই তোমার এক ইনক্রিমেন্ট করে এখন 2 হয়ে যাবে। সেই 2 পজিশনে বা 2 লোকেশনে কিন্তু আমি 7টাকে এখানে ইনসার্ট করে দিলাম। তাহলে এখন তোমার স্ট্যাকের টপ কোনটা না, স্ট্যাকের টপ কিন্তু এখন 2 হয়ে গেছে। এবার তোমাকে যদি বলি যে এই স্ট্যাকটা থেকে এখন তোমাকে একটা এলিমেন্টকে ডিলিট করতে হবে বা পপ করতে হবে, তাহলে কোন এলিমেন্টটা এখন পপ করার জন্য এলিজেবল কোনটা? 7 লাস্ট এলিমেন্টটা, যে যাকে তুমি লাস্টে ইনসার্ট করেছো। তাহলে এখন যদি আমি একটা আইটেমকে যদি এখান থেকে ডিলিট করতে চাই,
ধরুন 7কে যদি আমি ডিলিট করতে চাই এখান থেকে, তাহলে আমার স্ট্যাকটা এখন কী অবস্থায় থাকবে? দেখো 0তে আমার তো 5 আছেই, 1-এ তো আমার 6 আছেই, তাহলে আমি এখন কি করলাম, আমি 7টাকে এখান থেকে এখন ডিলিট করতে চাইছি। তাহলে কি হবে না, টপটা এখন কি হয়ে যাবে তোমার, 1 ডিক্রিমেন্ট করবে। আগে তো তোমার টপ ছিল 2, আর এখন 7টাকে তোমার ডিলিট করার পর কি হচ্ছে না, টপ তোমার কিন্তু 1 ডিক্রিমেন্ট করে কত হয়ে গেল, 1। তাহলে ডিলিশন করলে আমার টপটা কি হয়, টপটা আমার কিন্তু ডিক্রিমেন্ট করে। আর যখন ইনসার্শন করি স্ট্যাকের মধ্যে, তখন কিন্তু টপটা আমার ইনক্রিমেন্ট করে। ওকে, তাহলে আর স্ট্যাকের মধ্যে আমরা দু রকমের অপারেশন পারফর্ম করতে পারি। একটা অপারেশনকে বলা হয় পুশ অপারেশন। তাকে আমরা বলি পুশ অপারেশন, যখন নতুন কোনো আইটেমকে আমি স্ট্যাকের মধ্যে ইনসার্ট করব, দ্যাট ইজ কল পুশ অপারেশনস। আর যদি স্ট্যাক থেকে কোনো একটা আইটেমকে যদি আমরা ডিলিট করে দিই, তখন তার জন্য তোমার যে অপারেশনসটা পারফর্ম হয় তার নাম হচ্ছে পপ অপারেশন, ডিলিশন অপারেশন বা পপ অপারেশনস। তাহলে ইনিশিয়ালি আমার যে স্ট্যাকটা এমটি আছে, তাহলে আমাকে বলো তো যে এই মুভমেন্টে আমার টপের ভ্যালু কত হচ্ছে। আমার ধরো 0। আমার তো 0 তো তোমার প্রথম এলিমেন্টের ভ্যালু, প্রথম এলিমেন্টে তোমার ইন্ডেক্স তো 0। তাহলে এমটি আছে এখন। হ্যাঁ, তাহলে এমটি মানে আমরা, হ্যাঁ এমটি মানে তো টপ মানে কি জানবো, এমটি মানে -1 -1, এক্স্যাক্টলি -1 হবে। এক্স্যাক্টলি। কারণ আমি দেখো আমি বলেছি যে যখন কোনো আইটেমকে আমি ইনসার্ট করছি স্ট্যাকের মধ্যে, তখন প্রথমেই কিন্তু আমাকে টপটাকে ইনক্রিমেন্ট করে নিতে হচ্ছে, তারপরে সেই টপের প্লেসে আমরা কিন্তু আইটেমটাকে ইনসার্ট করছি। তাহলে আমার টপের মান দেখো এখন -1, আমি এখন 5কে ইনসার্ট করছি, তার মানে কিন্তু টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস 1 হচ্ছে, অর্থাৎ -1 প্লাস 1 করে টপের মানটা কত হয়ে যাচ্ছে, 0। ওকে, তাহলে এইভাবে আমরা স্ট্যাকের মধ্যে আমরা পুশ বা পপ অপারেশন আমরা অ্যাপ্লাই করতে পারি বা আমরা করতে পারি স্ট্যাকের মধ্যে। ঠিক আছে, এবার আমরা পুশ আর পপের জন্য একটা ছোট্ট একটা অ্যালগোরিদম দেখব, যে কিভাবে পুশ করা হয় স্ট্যাকের মধ্যে আর কি করে পপ করা হয়। একটা ছোট্ট একটা অ্যালগোরিদম দেখব, দিয়ে অ্যালগোরিদমের থ্রু দিয়ে আমরা পুশ আর পপ অপারেশনসটাকে আমরা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। পরীক্ষায় আসে যে রাইট ডাউন দ্য অ্যালগোরিদম ফর পুশ অ্যান্ড পপ অপারেশনস অফ এ স্ট্যাক। তো সেই স্ট্যাকের পুশ আর পপ কিভাবে করছি তার একটা ছোট্ট অ্যালগোরিদম আমরা দেখব। তো পুশ অপারেশন বেসিক্যালি ইমপ্লাইজ দ্য ইনসার্শন অফ এ নিউ এলিমেন্ট ইনটু দ্য স্ট্যাক, তাই না? তাই তো আমরা দেখলাম। আবার পপ অপারেশন কিন্তু ইমপ্লাই করে যে ডিলিশন অফ এ এলিমেন্ট বা টপ এলিমেন্ট ফ্রম দ্য স্ট্যাক। ওকে, তো এখন আমরা জাস্ট তার অ্যালগোরিদমটা আমরা একটু দেখে নেব। এবার ধরে নাও আমি একটা স্ট্যাককে নিয়ে কাজ করছি। তো স্ট্যাকের তো ধরুন আমাকে তো ফার্স্টে বলতে হবে যে আমার স্ট্যাকটার ক্যাপাসিটি কত, না বলতে হবে তো আমার স্ট্যাকের ক্যাপাসিটি কত। আমার তো আর ইনফাইনাইট ক্যাপাসিটি হবে না, আমার হয়তো তোমার ধরো 10 বা 20 বা 25, যে আমার স্ট্যাকটা 25টা এলিমেন্টকে হোল্ড করতে পারে। তাহলে আমার স্ট্যাকের যে ক্যাপাসিটি বা ম্যাক্সিমাম কত নাম্বারকে স্ট্যাকের মধ্যে রাখতে পারছি বা কতগুলো এলিমেন্টকে আমি স্ট্যাকের মধ্যে রাখতে পারছি, তো সেই তাকে আমরা ইন্ডিকেট করছি যে ভেরিয়েবল দিয়ে, তার নাম হচ্ছে ম্যাক্স স্ট্যাক। কি বললাম, তার নাম হচ্ছে ম্যাক্স স্ট্যাক। আমি স্ট্যাকের মধ্যে যখন কোনো নাম্বারকে ইনসার্ট করছি বা কোনো আইটেমকে যখন ইনসার্ট করছি, সেই আইটেমটার নাম দিচ্ছি আমি আইটেম বলে একটা ভেরিয়েবল আমি ইউজ করছি। আইটেমের মধ্যে কী আছে, আমার ভ্যালু আছে যাকে আমি স্ট্যাকের মধ্যে ইনসার্শন করতে চাইছি। আর স্ট্যাকটা কিন্তু বেসিক্যালি হচ্ছে আমি স্ট্যাকের মধ্যে তোমার ইনসার্শন ডিলিশন করতে পারবো, তাহলে স্ট্যাক হচ্ছে আমার আরেকটা ভেরিয়েবল। আর অবশ্যই আমার ইনসার্শন করতে বা ডিলিশন করতে আমার তো টপ তো দরকার পড়েই, কারণ ইনসার্শন হলে টপটা এক ইনক্রিমেন্ট করে তারপর ইনসার্শন হয়, আর ডিলিশন করতে গেলে কিন্তু আগে ডিলিশনটা হয়, তারপরে কিন্তু টপটা আমার এক ডিক্রিমেন্ট করে। অতএব পুশ বা পপ অপারেশন করতে গেলে আমার এই 4টে ভেরিয়েবল কিন্তু কাজে লাগবে। স্ট্যাক, যার মধ্যে আমরা ইনসার্শন ডিলিশন করব, আমার কন্টেনারটা, ম্যাক্স স্ট্যাক হচ্ছে আমার স্ট্যাকের ক্যাপাসিটি, যে আমার স্ট্যাকের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকতে পারে, আইটেম যাকে আমরা ইনসার্শন করতে বা ডিলিশন করতে চাইছি, দ্যাট ইজ আ আইটেম, আর টপটা হচ্ছে যে আমার স্ট্যাকের টপ এলিমেন্টকে যে পয়েন্ট করে আছে তার নাম হচ্ছে টপ। এটা কিন্তু বেসিক্যালি একটা পয়েন্টার, যে আমার স্ট্যাকের টপ এলিমেন্টটাকে পয়েন্ট করে থাকে। আমি যখনই স্ট্যাক থেকে কোনো এলিমেন্টকে আমরা ডিলিট করে দিই, তখন কিন্তু টপটা আমার এক ডিক্রিমেন্ট করে, আর যখন স্ট্যাকের মধ্যে কোনো আইটেমকে আমরা ইনসার্ট করি, তখন কিন্তু টপটা আমার ইনক্রিমেন্ট করে। ওকে, তাহলে এখন আমরা দেখে নেব পুশ অপারেশন আর পপ অপারেশনস। আমি প্রথমে দেখাচ্ছি পুশ অপারেশনস। তার পুশ অপারেশনের জন্য আমি এখানে 4টে ভেরিয়েবলকে মেনটেন করছি। প্রথম ভেরিয়েবলটা হচ্ছে স্ট্যাক, সেকেন্ডটা হচ্ছে আমার ম্যাক্স স্ট্যাক, থার্ড হচ্ছে আমার টপ, আর ফোর্থ হচ্ছে আমার আইটেম, যাকে ইনসার্ট করব এটা হচ্ছে আমার আইটেম। তাহলে এটা কিন্তু বেসিক্যালি আমার একটা প্রসিডিওর, যে প্রসিডিওরটা আমার আইটেমটাকে স্ট্যাকের মধ্যে পুশ করবে। ওকে, যে
পসিটিভটা আমার আইটেমকে স্ট্যাকের মধ্যে পুশ করবে। আইটেমের মধ্যে কি আছে না ভ্যালু আছে কিছু বা কিছু ডেটা আছে। ওকে, এবার আমি তোমার শুরু করছি আমার স্ট্যাকটা পুশ করার যে অ্যালগোরিদমটা আমরা এবার স্টার্ট করছি। স্টেপ নাম্বার 1, আমরা তো অ্যালগোরিদম তোমার তো স্টেপ দিয়ে লিখি, তাই না? স্টেপ নাম্বার 1, আমাকে স্ট্যাকের মধ্যে যখন কোনো আইটেমকে আমি ইনসার্ট করতে চাইবো তখন ফার্স্টেই আমাকে দেখতে হবে যে আমার স্ট্যাকটা ফুল আছে কিনা, আমার স্ট্যাকটা Yes. ভর্তি কিনা, তাই না? আমি মার্কেট থেকে বিস্কিটের একটা প্যাকেট কিনে নিয়ে এসেছি, আমি এবার হয়তো তোমার জারের মধ্যে রাখবো, তো যদি জারটা আমার ফুল থাকে অলরেডি, তাহলে নিশ্চয়ই সেই বিস্কিটগুলোকে আমি আর রাখতে পারবো না সেখানে, আমার তো তখন জারটা তো ফুল আছে, আমি রাখতে পারবো না, আমাকে অন্য কোনো জারের মধ্যে হয়তো রাখতে হবে। তাহলে আমাকে স্ট্যাকের মধ্যে যখন কোনো ইনসার্শন করব তখন কিন্তু ফার্স্টেই আমাকে দেখতে হবে যে আমার স্ট্যাকটা ফুল আছে কিনা, আমার স্ট্যাকটা ফুল আছে কিনা। টপ ইকুয়ালস টু ম্যাক্স মাইনাস 1 হলে তাহলে আমরা কি করে বুঝবো যে আমার স্ট্যাকটা ফুল কিনা? আমি তখন চেক করছি ইফ টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক -1, ম্যাক্স স্ট্যাক -1। কেন বললাম না? ধরে নাও এটা আমার একটা স্ট্যাক, আমার স্ট্যাকের মধ্যে ধরে নাও তোমার 4টে এলিমেন্ট আছে, 1 2 3 আর ধরে নাও 4। আমার স্ট্যাকটা কিন্তু ক্যাপাসিটি হচ্ছে 4, আমার স্ট্যাকটা তোমার ক্যাপাসিটি হচ্ছে 4, তার মানে তোমার ক্যাপাসিটি 4 মানে কি? তার মানে তোমার ম্যাক্স স্ট্যাকের ভ্যালু কত? 4। ম্যাক্স স্ট্যাকের ভ্যালু কত? 4। তাহলে এখন তোমার টপ, তার মানে দেখো 0 ইন্ডেক্স, এটা দেখো 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা দেখো 3 ইন্ডেক্স। তখন তোমার দেখো টপ দেখো কাকে পয়েন্ট করছে? এটা আমার টপ মানে 3, টপ মানে এখন 3। তাহলে আমি এখন 4টে আমার ক্যাপাসিটি তোমার স্ট্যাকটার, তাহলে আমি কি আর কোনো আইটেমকে এখানে ইনসার্ট করতে পারবো? পারবো না, আমার স্ট্যাকটা কিন্তু এখন ফুল আছে। কি করে ফুল বুঝতে পারছি? না স্যার, এখানে টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক -1, ম্যাক্স স্ট্যাক -1। কেন বলছি? দেখো ম্যাক্স স্ট্যাকের ভ্যালু কত না 4, তাহলে 4 - 1, আর টপের কত ভ্যালু আছে না 3। দেখো 3 ইকুয়ালস টু 3, কন্ডিশন কিন্তু ট্রু। তাহলে যদি টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক -1 হয়, দেন তখন আমরা প্রিন্ট করব বা ডিসপ্লে করব ইউজারকে যে আমার স্ট্যাকটা এখন ওভারফ্লো হয়ে গেছে, আমার স্ট্যাকটা এখন ওভারফ্লো করছে, ওভারফ্লো। ওকে, অ্যান্ড রিটার্ন, আমি সেখান থেকে বেরিয়ে চলে আসবো। আমি কিন্তু ইনসার্শন অপারেশনসটা পারফর্ম করতে পারবো না সেই মুভমেন্টে। আমার স্ট্যাক ফুল আছে, আমি ইনসার্ট করতে গেছি, পারিনি, আমাকে ওভারফ্লো দেখিয়েছে, আমি বেরিয়ে চলে এসেছি সেখান থেকে। দ্যাট ইজ দ্য স্টেপ নাম্বার 1। এবার ধরে নাও আমার স্ট্যাকটা ফুল নেই, তখন কি করব আমরা? আমার স্ট্যাকটা এখন হয়তো ফুল নেই, আমার 3টে আইটেম আছে, তাহলে এখন তোমার দেখো টপ পয়েন্ট করছে 3কে, টপের ভ্যালু এখন 3। আমার স্ট্যাকের মধ্যে কিন্তু এখন একটা জায়গা ফাঁকা আছে যেখানে আর একটা এলিমেন্ট থাকতে পারে। আমি যদি এখন ইনসার্ট করতে চাই, এটা আমার 2 হবে, সরি, হ্যাঁ 2 হবে, ঠিকই বলেছো। আমি ধরো এবার হয়তো একটা কোনো আইটেমকে ইনসার্ট করবো স্ট্যাকের মধ্যে, তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে? প্রথম অপারেশনটা কি করবো আমরা? টপটাকে আমাকে এক বাড়িয়ে নিতে হবে, তাই না? টপটাকে আমাকে একটা বাড়িয়ে নিতে হবে, তাহলে টপটাকে বাড়ালে তোমার কত হবে? টপটার ভ্যালু 3 হবে। তাহলে এই টপটাকে আমি কেমন করে বাড়াচ্ছি? 2 থেকে কেমন করে 3 করছি? না, আমি তখন কি করছি? আমি তোমার টপটাকে তখন সেট করে দিচ্ছি, সেট টপ ইকুয়ালস টু টপ +1। আমি টপটাকে এক বাড়িয়ে নিলাম, তাহলে টপ কিন্তু এখন পয়েন্ট করছে কাকে? দেখো 3কে পয়েন্ট করছে, ঠিক আছে? তাহলে ইনক্রিজেস টপ বাই 1। এবার আমরা স্ট্যাকের সেই টপ পজিশনে আমরা আইটেমটাকে ইনসার্ট করে দিচ্ছি বা অ্যাসাইন করে দিচ্ছি। আমি ধরলাম আইটেমের মধ্যে আমার 4 আছে, তাহলে দেখো আমি এখন 4টাকে কার মধ্যে রাখছি? না, স্ট্যাকের সেই টপ পজিশনে, যে টপটা হয়তো আমি এখন ইনক্রিমেন্ট করে পেয়েছি। অর্থাৎ স্ট্যাক অফ 3 ইকুয়ালস টু আইটেম, তাই তো? স্ট্যাক অফ 3 ইকুয়ালস টু আইটেম মানে স্ট্যাকের 3 নাম্বার ইন্ডেক্সে আমার আইটেমটার ভ্যালুটা গিয়ে এখন ইনসার্শন হয়ে গেল। ওকে, আমি এবার কী করবো? স্টেপ 3তে গিয়ে আমার কিন্তু ইনসার্ট হয়ে গেছে। স্টেপ 3তে আমরা কী করলাম? এখান থেকে বেরিয়ে চলে আসলাম, রিটার্ন বা এক্সিট, যা খুশি লিখতে পারো, রিটার্ন বা এক্সিট। আমার কিন্তু ইনসার্শন কমপ্লিট। ওকে, সবাই বোঝা গেল কীভাবে আমরা পুশ করছি স্ট্যাকের মধ্যে, কীভাবে পুশ করছি? সবাই বোঝা গেছে? ইয়েস স্যার, ক্লিয়ার। তো এখানে আমরা তোমার যে কনসেপ্টটা ব্যবহার করেছি বেসিক্যালি, সেটা হচ্ছে আমরা তোমার স্ট্যাকটাকে তোমার কিন্তু বেসিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারি যার হেল্প নিয়ে, যে ডেটা স্ট্রাকচারের হেল্প নিয়ে, তার নাম হচ্ছে অ্যারে। আমরা তখন অ্যারে পড়িনি। আর একটা ভাবে তোমার স্ট্যাককে ইমপ্লিমেন্ট করা যায়, দ্যাট ইজ হচ্ছে লিঙ্ক লিস্ট।
আমরা লিঙ্ক লিস্ট দিয়েও স্ট্যাককে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা অ্যারে দিয়েও কিন্তু স্ট্যাককে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি। আমি রিপ্রেজেন্ট বলবো কথাটা, কারণ এই স্ট্যাকটাকে তোমাকে তো মেমোরিতে স্টোর করতে হবে, না হলে তুমি কেমন করে স্ট্যাকটাকে নিয়ে কাজ করবে? তাহলে এই স্ট্যাকটাকে মেমোরিতে কীভাবে স্টোর করা হয় তার দুটো প্রসিডিওর, একটা হচ্ছে বাই ইউজিং অ্যারে, আরটা হচ্ছে বাই ইউজিং লিঙ্ক লিস্ট। তো সেই কনসেপ্টে আমরা আসবো, তার জন্য আমি এখানে এভাবে লিখলাম যে স্ট্যাক অফ 3 ইকুয়ালস টু আইটেম। এটা কিন্তু একটা অ্যারের কিন্তু একটা সিনট্যাক্স, যে স্ট্যাক অফ 3 ইকুয়ালস টু আইটেম, যেখানে তোমার স্ট্যাকটা হচ্ছে একটা অ্যারে, 3টা হচ্ছে তার ইন্ডেক্স, আর আইটেম যাকে আমি ইনসার্শন করতে চাইছি 3 নাম্বার ইন্ডেক্সে স্ট্যাকে। ওকে, তো এবার আমরা পপ অপারেশন দেখব। পুশ হলো, এবার পপে আসবো। পপ করতে গেলে আমাকে কোন জিনিসটা ভালো করে চেক করতে হয়? পপ করার সময় আমাকে কোন জিনিসটা চেক করতে হয় বলো? স্যার এমটি কিনা। আমার স্ট্যাকটা এমটি কিনা। তাহলে আমার কি পপ অপারেশন করতে কি আমার ম্যাক্সটাকে কোনো কনসেপ্ট দরকার আছে? ম্যাক্সটাকে কি কোনো কাজ আছে? দেখো, No, sir. না, ম্যাক্সটা তো আমার লাগবে না। আমাকে ওভারফ্লো হচ্ছে কিনা বা স্ট্যাকটা ফুল আছে কিনা চেক করতে আমাকে তখন ম্যাক্স স্ট্যাকটা লেগেছিল। আর আমার তো পপ করতে গেলে তো আমাকে দেখতে হয় না যে আমার স্ট্যাকটা ওভারফ্লো করছে কিনা, আমার স্ট্যাকটা আন্ডারফ্লো করছে কিনা আমাকে দেখতে হয়। যদি স্ট্যাকের মধ্যে কোনো এলিমেন্ট নাই বা থাকে, তাহলে আমি কেমন করে নতুন কোনো একটা আইটেমকে আমি পপ করব বা রিমুভ করব? আমার বিস্কুটের কৌটোর মধ্যে কোনো বিস্কিট নেই, আমি হয়তো হাত ঢুকিয়ে বের করার চেষ্টা করছি, আমি পাবো কোনো বিস্কিট? পাবো না। দ্যাট ইজ দ্য আন্ডারফ্লো। তাহলে আমাকে স্ট্যাকের মধ্যে যখন আমি কিছু পপ করবো স্ট্যাক থেকে, তখন ফার্স্টেই আমাকে চেক করতে হবে যে আমার স্ট্যাকটা এমটি আছে কিনা। আর স্ট্যাকটা এমটি আছে কেমন করে বুঝতে পারবো? না, যদি টপ ইকুয়ালস টু যদি -1 হয়, ইয়েস অর নো? টপ ইকুয়ালস টু যদি -1 হয়, তখন আমরা কি বুঝবো? না, দেন আমি তখন প্রিন্ট করছি আন্ডারফ্লো। তখন আমরা প্রিন্ট করছি আন্ডারফ্লো, আর তখন সেখান থেকে আমাকে বেরিয়ে চলে আসতে হবে অ্যান্ড রিটার্ন। আমি তো আর কোনো কিছু রিমুভ করতে পারবো না, আমার স্ট্যাকের মধ্যে কিছুই নেই, ফাঁকা। তাহলে টপ ইকুয়ালস টু যদি -1 হয়, তাহলে কিন্তু প্রিন্ট আন্ডারফ্লো অ্যান্ড রিটার্ন, আমি তখন এখান থেকে বেরিয়ে চলে আসছি, আমি কোনো কাজই করতে পারবো না। হ্যাঁ, এবার দেখলাম যে আমার টপ ইকুয়ালস টু -1 নয়, ধরে নাও আমার এখন টপ ইকুয়ালস টু হয়তো একটা কোনো ভ্যালু আছে 2 বা 3 বা 4। ধরুন এখানে তোমার 4 আছে, ডেটা একটা, এখানে তোমার ধরুন হয়তো 5 আছে, আর এখানে তোমার ধরুন হয়তো 6 আছে, ঠিক আছে? এটা আমার 0 ইন্ডেক্স, এটা আমার 1 ইন্ডেক্স, এটা আমার 2 ইন্ডেক্স। তাহলে এখন তোমার টপের ভ্যালু কত? না 2। টপটা এখন তোমার দেখো 2কে ইন্ডিকেট করছে, ঠিক আছে? ওকে, আমি এবার এখান থেকে তোমার ডিলিট করব। এবার কোনটা তোমার ডিলিট হবে এখান থেকে? না, 6 তোমার ডিলিট হবে এখান থেকে, তাই না? 6 তোমার ডিলিট হবে। Yes. তাহলে আমাদের স্টেপটা কি তোমরা একটু ভাবো। 30 সেকেন্ড টাইম দিচ্ছি, স্টেপটা কি হবে তোমরা ভাবো। মাইনাস মাইনাস করতে Top হবে। equals to top -1. তো বিস্কিটটাকে তুলে নেবো, মানে আইটেমটাকে তুলে নেবো, আর হচ্ছে টপের ভ্যালু কমিয়ে দেবো। বলো এর পরের স্টেপটা কি হবে বলো। স্যার সেট টপ ইকুয়ালস টু টপ -1 করব। তাই তার করবো। আগে জিনিসটাকে তুলে নেবো, এক্স্যাক্টলি, তারপরে টপের ভ্যালু কমিয়ে হ্যাঁ দেবো। এক্স্যাক্টলি। আগে আমি বিস্কিটটাকে তুলে নিই, তারপরে টপটাকে কমাবো। তো আমি যদি কমিয়ে দিই টপটাকে, তা তো টপ তো তখন তো পয়েন্ট করবে তোমার 1 কে। তখন তোমার তো 5 থেকে তো টপ মানে পপ করা যাবে না। 5টাকে আমি পপ করতে পারবো 6টাকে বাদ দিয়ে? পারবো না। তাহলে ফার্স্টে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আগামী নাম্বারটাকে তুলে নিই। তো কেমন করে তুলবো আমরা নাম্বারটাকে? না, স্টেপ 2, দেখো কেমন করে তুলছি, দেখো নাম্বারটাকে আমি তখন লিখছি সেট আইটেম ইকুয়ালস টু, আমি কোত্থেকে তুলবো নাম্বারটাকে? স্ট্যাকের টপ থেকে। তাহলে স্ট্যাক অফ টপ, তাই না? স্ট্যাকের টপ থেকে আমি তুলছি, তাহলে স্ট্যাক অফ টপ। তাহলে তোমার টপটা এখন কত আছে? ভ্যালু 2, তার মানে স্ট্যাক অফ 2। তাহলে স্ট্যাক অফ 2তে তোমার কি আছে? 6। সেই 6টাকে নিয়ে আমি কোথায় রাখলাম? আইটেমের মধ্যে রাখলাম। আইটেম কিন্তু একটা থার্ড ভেরিয়েবল, আইটেম। তাহলে আমার কিন্তু স্ট্যাক থেকে কিন্তু তোমার 6টা বেরিয়ে চলে গেল। তাহলে এখন তোমার স্ট্যাকের মধ্যে কি আছে? 4 আছে আর 5 আছে। তো তোমার কিন্তু 4-এর ইন্ডেক্সটা হচ্ছে 0, 5-এর ইন্ডেক্সটা হচ্ছে 1। তো টপ কিন্তু এখন 2তে পয়েন্ট করে আছে।
টপ কিন্তু এখন 2 তে পয়েন্ট করে আছে। আমাকে এখন কি করতে হবে, আমার স্ট্যাকের টপ কোনটা এখন অ্যাকচুয়ালি 1টা হওয়া দরকার। তখন কি করছি না 2 থেকে আমাকে 1 এ নামতে হবে। তো তখন কি করছি, টপ ইজ ইকুয়াল টু টপ মাইনাস 1 করে আমি এবার টপটাকে 1 এ পয়েন্ট করিয়ে দিচ্ছি। দেন স্টেপ 3 থেকে আমরা কি করছি না সেট টপ ইকুয়ালস টু টপ মাইনাস 1। লাস্টে স্টেপ 4 কে আমরা সেখান থেকে এক্সিট করব বা রিটার্ন করে বেরিয়ে চলে আসবো। এক্সিট অর রিটার্ন। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল সবার কি করে পপ করছি আমরা স্ট্যাক থেকে, তার প্রসিডিওরটা? স্যার স্টেপ 2 তেই স্যার আমি একটা ডিলিশন কমপ্লিট হয়ে গেল স্যার আমার। হ্যাঁ হ্যাঁ, স্টেপ টুটাই হচ্ছে আমার, তোমার ডিলিশন হয়ে গেল, পপ হয়ে গেল। এবার তারপরে আমার অ্যাসোসিয়েটেড যে তোমার অ্যাক্টিভিটিগুলো আমি তখন পারফর্ম করছি, যে টপ ইকুয়ালস টু টপ মাইনাস 1 করলাম, দিয়ে আমি এক্সিট করে বেরিয়ে চলে আসলাম। স্যার এটা একবার বলবেন না আরেকবার স্যার? দেখো বলছি, দেখো একটা এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল দেখো। এটা আমার ধরো না স্ট্যাক, ঠিক আছে? এটা আমার স্ট্যাকের লোকেশন। স্ট্যাকে আমার 4টে এলিমেন্ট থাকতে পারে, তার ইন্ডেক্সটা হচ্ছে 0 1 2 3। আমি ধরলাম এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে ডাব্লিউ আছে, এখানে হয়তো এ আছে, 4টে আইটেম আছে স্ট্যাকের মধ্যে। আমি এখন স্ট্যাক থেকে পপ করব, আমি এখন পপ অপারেশন করতে চাইছি। স্ট্যাক থেকে আমি কিছু আইটেমকে ডিলিট করব। তাহলে এখন টপ পয়েন্ট করছে, দেখো 3কে পয়েন্ট করছে টপ ইকুয়ালস টু 3 এখন, তাই না? এই মুভমেন্টে এখন তোমার টপ ইকুয়ালস টু 3, টপটাকে পয়েন্ট করছে, স্ট্যাক টপটাকে পয়েন্ট করছে, টপ এলিমেন্টকে পয়েন্ট করছে। তো এখন যদি আমি ডিলিট করতে চাই, তাহলে নিশ্চয়ই অবশ্যই আমাকে এখানে তোমার ডিলিট কোনটা হবে, ডিলিট তোমার এটাই হবে ডিলিট। এখান থেকে এখন ডিলিট এ হবে একমাত্র, তারপরে ডাব্লিউ করতে পারবো, তারপরে ওয়াই করতে, তারপর তোমার এক্স করতে পারবো। তাহলে এখন যদি আমি ডিলিট করতে চাই, তাহলে আমি দেখছি যে আমার স্ট্যাকটা তোমার হয়তো ভর্তি আছে, বা আমার স্ট্যাকের মধ্যে এলিমেন্ট আছে, আমার আন্ডারফ্লো করছে না, আমার এখানে টপ ইকুয়ালস টু -1 নয়। আমি এখন ডিলিট করতে যাচ্ছি, তখন কি করব, আইটেম হচ্ছে আমার একটা ধরে নাও একটা ভেরিয়েবল, থার্ড ভেরিয়েবল। তার মধ্যে আমি স্ট্যাকের টপে এখন কি আছে, এ আছে। তাহলে স্ট্যাকের টপ থেকে আমি এখন এটাকে, তাহলে স্ট্যাকের টপ মানে কি এ, তাকে আমি কার মধ্যে রেখে দিচ্ছি, আইটেমের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে আইটেমস মানে এখন কি হয়ে গেল, এ হয়ে গেল। তাহলে আমার আইটেমটা এখান থেকে তোমার রিমুভ হয়ে গেল, ঠিকই আমার আইটেম তোমাকে এখান থেকে রিমুভ হয়ে গেল। তাহলে এখন তোমার স্ট্যাকের টপ এলিমেন্ট কোনটা, ডাব্লু। তাহলে আমাকে নিশ্চয়ই টপটাকে এখন তোমার নিশ্চয়ই কমিয়ে আমাকে নিয়ে আসতে হবে 2তে, টপটাকে এখন কমিয়ে তোমার 2তে নিয়ে আসতে হবে। তখন আমরা কি অপারেশন করছি না, টপ ইকুয়ালস টু টপ মাইনাস 1, টপ ইকুয়ালস টু টপ মাইনাস 1 করে আমরা টপটাকে 2 করে দিলাম। আমি ধরো আবার হয়তো তোমার একটা কোনো আইটেমকে হয়তো রিমুভ করবো, তখন তোমার আবার কি হবে, আইটেম ইকুয়ালস টু স্ট্যাক অফ টপ, তাই না? স্ট্যাক অফ টপ, অর্থাৎ তোমার এখন ডাব্লিউ তোমার স্টোর হবে কার মধ্যে, আইটেমের মধ্যে। তারপর আমাকে কি করতে হবে, টপটাকে তোমার কমিয়ে এখন 1 করতে হবে। তখন আমি আবার কি করবো, টপ ইকুয়ালস টু টপ মাইনাস 1 করবো। তাহলে এই প্রসেসটা আমার কন্টিনিউ চলবে যদি আমরা বারবার যদি আমরা পপ করতে চাই। ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে পপ অপারেশনস। সবাই বুঝতে পারলে কনসেপ্টটা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এবার আমরা বেসিক্যালি স্ট্যাককে যখন আমরা এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি স্ট্যাককে। হ্যাঁ, আমরা স্ট্যাকে কিন্তু এইভাবে দেখাতে পারি। ধরে নাও আমি তোমার যদি একভাবে বলি স্ট্যাকের কনসেপ্টটাকে, তো ঠিক বলছি না ভুল বলছি তোমরা আমাকে বলবে, তোমরা এগ্রি করছো কি না তার সাথে। ধরো এটা আমার একটা স্ট্যাক, আমি স্ট্যাকের এই লোকেশনটাকে আমি ইন্ডেক্সটা বলছি 1, এই ইন্ডেক্সটাকে বলছি 2, এই ইন্ডেক্সটাকে বলছি 3, এটাকে বলছি 4। আমার টপটা এখন হচ্ছে 4, আমার এখানে ধরো হয়তো ABCD 4টে আইটেম স্টোর করা আছে। ঠিক আছে, তাহলে যখন এই স্ট্যাকটা যখন আমার এমটি ছিল, তখন আমার টপের ভ্যালু কি ছিল, 0, তাই তো 0। আমি যদি এখন চেক করতে চাই, আমার ধরো এখানে স্ট্যাকেরটা ধরো এই স্ট্যাকের ধরো ম্যাক্স স্ট্যাকটা হচ্ছে, ছিল এখন -1 ছিল টপের ভ্যালু, হ্যাঁ এমটি থাকলে টপের ভ্যালু তো -1। আমি কি করেছি, এটা আমি কি দিয়েছি, এটা কি দিয়েছি, ও আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ওকে স্যার। তার জন্য দেখাচ্ছি যে আমি কিভাবে করতে পারি জিনিসটা। তাহলে এখন ম্যাক্স ট্যাগ কত, ম্যাক্স ট্যাগ হচ্ছে, হ্যাঁ
না না, ম্যাক্স স্ট্যাক ইকুয়াল টু 4, মানে ম্যাক্স স্ট্যাক কি ম্যাক্স স্ট্যাক ইকুয়ালস টু 4, আমার এখন ম্যাক্স স্ট্যাক ইকুয়ালস টু 4, মানে তো আমি ধরলাম আমার 4 ক্যাপাসিটি, 4 ক্যাপাসিটি। তাহলে এখন যদি আমি চেক করতে চাই যে আমার স্ট্যাকটা ফুল আছে কি না, আমি তখন কি কন্ডিশন দিয়ে চেক করব? না টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক, টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক, তাই না? আগে আমরা কি করছিলাম? টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক মাইনাস 1, কেন না আমি 0 থেকে ইন্ডেক্সিংটাকে স্টার্ট করেছিলাম বলে, তাই তো? হ্যাঁ তাহলে স্যার। এটা কিন্তু আমাকে আন্ডার কনসিডারেশন আমাকে রাখতে হবে, আমি কিন্তু স্ট্যাকটাকে এরকম ভাবেও কিন্তু আমরা দেখাতে পারি, এটাও ভুল নয়, এটাও কিন্তু ভুল নয়। কিন্তু যেহেতু আমরা স্ট্যাককে অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আর অ্যারে ইন্ডেক্স স্টার্ট হয় 0 থেকে বলে আমরা কিন্তু অলওয়েজ প্রেফার করব যে আমার এই প্রথম ইন্ডেক্সটা 1 করব না, আমরা কিন্তু 0 দিয়ে কিন্তু ইন্ডেক্সিংটাকে স্টার্ট করব, 0 1 2 3, কারণ যেহেতু অ্যারে ইন্ডেক্স স্টার্ট ফ্রম 0, আর এটাকে আমরা বেসিক্যালি অ্যারে দিয়ে আমরা কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করব মেমোরিতে, বা মেমোরিতে স্টোর করব অ্যারে দিয়ে। ঠিক আছে, বোঝা গেল কনসেপ্টটা? হুম। তো এটা আমাদের স্ট্যাকের কিছু মানে প্রিলিমিনারি কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে পারলাম, প্রিলিমিনারি কিছু কনসেপ্ট আমরা স্ট্যাকের আমরা কমপ্লিট করতে পারলাম, দেখলাম। ওকে, এবার স্ট্যান্ডার্ড স্ট্যাক অপারেশন। কি কি স্ট্যাক অপারেশন হতে পারে পুশ আর পপ ছাড়া? পুশ আর পপ ছাড়া আরও কী কী অপারেশনস হতে পারে স্ট্যাকের মধ্যে? তো আমি এখন দেখাবো যে আমার তো পুশ পপ তো আছেই, পুশ একটা অপারেশনকে আমি এখানে ফাংশন দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, ফাংশনের সিম্বল দিচ্ছি, দেখো পুশ অপারেশন দেখলাম আমরা, পপ অপারেশন দেখো তাকেও দেখলাম। এছাড়া আমার আরেকটা ফাংশনস আছে যেটাকে আমি একটা অপারেশন বলছি, সেটা হচ্ছে ইজ এমটি। ইজ এমটি হচ্ছে আরেকটা অপারেশন বা আরেকটা ফাংশন, যে ফাংশনসটা ডিটারমাইন করে যে হোয়েদার দ্য স্ট্যাক ইজ এমটি অর নট। ইজ এমটি ফাংশন যদি আমাকে ট্রু ভ্যালু রিটার্ন করে তখন ভাববো যে আমার স্ট্যাকটা এমটি আছে, আর ইজ এমটি ফাংশন যদি আমাকে ফলস রিটার্ন করে তাহলে ভাববো স্ট্যাকটা আমার এমটি নেই। দ্যাট ইজ দ্য অ্যাজামশনস। আমি কিছু এখানে অ্যাজিউম করছি যে আমার এটাও একটা ফাংশনস, যে ফাংশনটা দিয়ে আমি স্ট্যাকটাকে চেক করতে পারি যে আমার স্ট্যাকটা এমটি আছে না এমটি নেই। তারপর আমি তাকে চেক করতে পারি যে ইজ ফুল বলে একটা ফাংশন লিখলাম, ইজ ফুল। ইজ ফুল ফাংশনটা কিন্তু বেসিক্যালি আমাকে ডিটারমাইন করতে হেল্প করে যে হোয়েদার দ্য স্ট্যাক ইজ ফুল অর নট, কারণ ফুল হলে আমি তার ইনসার্শন করতে পারবো না নতুন করে, তাই না? তাহলে আমি ইজ ফুল ফাংশন যদি আমাকে ট্রু ভ্যালু রিটার্ন করে তাহলে কি ভাববো আমরা? তাহলে কি ভাববো যে স্ট্যাকটা আমার কি আছে? ফুল আছে। আর যদি ইজ ফুল ফাংশন যদি আমাকে ফলস ভ্যালু রিটার্ন করে তাহলে ভাববো কিন্তু যে স্ট্যাকটা আমার ফুল নেই। ওকে, এটাও কিন্তু একটা ফাংশন। আবার আমি দেখো আরেকটা অপারেশন বলছি পিক ফাংশন, পিক, পি ডবল ই কে, পিক ফাংশন। পিক ফাংশন মানে বোঝায় যে আমি পিক আপ করছি। তাহলে পিক ফাংশন কিন্তু বেসিক্যালি আমাকে একটা আইটেমকে বা একটা এলিমেন্টকে আমাকে রিটার্ন করবে যাকে আমি হয়তো পপ করতে চাইছি, দ্যাট ইজ আ পিক ফাংশন। আমি তারপর বলছি কাউন্ট ফাংশন, কাউন্ট। কাউন্ট ফাংশন দিয়ে আমার স্ট্যাকের মধ্যে কতগুলো এলিমেন্ট এখন রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে, তাকে আমরা কাউন্টিং করতে পারি এই কাউন্ট অপারেশনস দিয়ে বা কাউন্ট ফাংশনস দিয়ে। এটা হচ্ছে একটা কাউন্ট ফাংশনস। ওকে, আবার আরেকটা ফাংশনের কথা বলছি চেঞ্জ ফাংশন, চেঞ্জ। চেঞ্জ ফাংশনের কাজ কি না, ধরে নাও আমার একটা স্ট্যাকের মধ্যে কিছু এলিমেন্ট আছে অলরেডি স্টোর করা, আমার ধরুন এখানে 5 আছে, এখানে 6 আছে, এখানে 7 আছে, আমার ধরুন ইন্ডেক্সিংটা বললাম 0 1 2। আমি এবার তোমাকে বললাম যে এই স্ট্যাকের মধ্যে আমার 1 নাম্বার ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে 6, তাকে চেঞ্জ করে তুমি 10 করো। তার জন্য কিন্তু আমরা ইউজ করব কোন ফাংশনসটা বা কি অপারেশন ইউজ করব না, চেঞ্জ অপারেশনস দিয়ে আমি 6টাকে তোমার চেঞ্জ করে কি করে দেবো, 10 করে দেবো। আর একটা অপারেশনস হয় যার নাম হচ্ছে ডিসপ্লে অপারেশন। ডিসপ্লে অপারেশনের থ্রু দিয়ে আমরা কি করতে পারি না, আমরা স্ট্যাকের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ডিসপ্লে করতে পারি যে এলিমেন্টগুলো এখন স্ট্যাকের মধ্যে অ্যাভেলেবেল আছে। যদি আমি ধর না ভাবি যে এই স্ট্যাকটার প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ডিসপ্লে করব, তখন কিন্তু জেনারেলি আমার 5 ডিসপ্লে হবে, তারপর তোমার দেখো 10 ডিসপ্লে হবে, কারণ তখন আমি 6 কিন্তু 10 করে দিয়েছি, তারপর দেখো ডিসপ্লে হবে 7। তো এটা কিন্তু একটা অ্যাজাম্পশনস যে আমরা কী কী টাইপের অপারেশনসকে পারফর্ম করতে পারি আমার স্ট্যাকের মধ্যে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অপারেশনে আমরা বুঝতে পারলাম যে কি আমি কি চাইছি অ্যাকচুয়ালি, যে আমরা কেন এটা বললাম যে আমরা এই কাজগুলো কিন্তু স্ট্যাকের মধ্যে আমরা করতে পারি, তার জন্য আমি কিন্তু এই অপারেশনসগুলোকে আমি একটু দেখালাম বা আমি একটু বললাম অপারেশনসগুলোকে। ওকে, স্যার কাউন্ট আর চেঞ্জের কাজটা কি বলুন? কাউন্ট মানে আমি নাম্বার অফ এলিমেন্টকে কাউন্ট করছি যে কতগুলো এলিমেন্ট আছে আমার স্ট্যাকের মধ্যে। তাহলে এখন এই মুমেন্টে আমার স্ট্যাকে তোমার কতগুলো এলিমেন্ট আছে? 3টে।
তাই না? আর চেঞ্জ মানে বললাম যে 1 নাম্বার ইন্ডেক্সে আমার দেখো 6 আছে, তাকে চেঞ্জ করে তোমাকে 10 করতে হবে। দ্যাট ইজ আ চেঞ্জ অপারেশনস। দ্যাট ইজ আ চেঞ্জ স্যার অপারেশন। পিক ফাংশনটা বলুন, পিক হ্যাঁ, ফাংশনটা, পিক স্যার পিক ফাংশন। ফাংশনটা। ধরুন আমি এখন এখানে পপ করব, তা এখন কোনটা পপ হবে এখন আমার স্ট্যাক থেকে? 7টা। তাহলে পিক ফাংশন আমাকে রিটার্ন করবে এই 7টাকে, 7কে সে রিটার্ন করবে, পিক ফাংশন। দ্যাট ইজ আ পিক ফাংশন। ওকে, এবার ঠিক আছে স্যার। স্ট্যাকের আমরা তো কিছু অ্যাপ্লিকেশনস বলেছিলাম, আমি তার সাথে তোমার আরেকটা অ্যাপ্লিকেশন আমি এখানে অ্যাড করছি। তার মানে কিন্তু আমি কিন্তু আবার ব্যাক ট্র্যাকিংয়ে ফিরে আসছি, তাই না? আবার ব্যাক ট্র্যাকিং করছি কিন্তু, যে আমি কী কী অ্যাপ্লিকেশনস বলেছিলাম তার সাথে আমি আরেকটা অ্যাপ্লিকেশনসকে আমি এখানে অ্যাড করব। খুব ভাইটাল একটা অ্যাপ্লিকেশনস বলি, আমি আবার ব্যাকে ফিরে আসছি স্ট্যাকের অপারেশনের মধ্যে। নাম্বার 6 বলেছিলাম রিকারশন, আমি এখন নাম্বার 7 একটা অপারেশনের কথা, একটা অ্যাপ্লিকেশনের কথা বলছি, দ্যাট ইজ আ স্ট্রিং রিভার্সাল। স্ট্রিং রিভার্সাল মানে কি? একটা স্ট্রিংকে পিছন দিক থেকে প্রেজেন্ট করা বা প্রিন্ট করা। একটা স্ট্রিংকে রিভার্সে প্রিন্ট করা বা একটা স্ট্রিংয়ে রিভার্স করা। আমরা সি থেকে আমরা পড়বো যে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য রিভার্স অফ এ স্ট্রিং। একটা স্ট্রিংয়ে রিভার্স করা। ধরে নেওয়া যাক আমার একটা স্ট্রিং আছে, তার নাম বললাম হয়তো, স্ট্রিংটা তোমার নাম বললাম হয়তো ডিসিএসটি। তা আফটার দ্য রিভার্সাল অপারেশন, আফটার পারফর্মিং দ্য রিভার্সাল অপারেশনস, আমার স্ট্রিংটা এখন হয়ে যাবে TSCD। এটা কিন্তু আমার স্ট্রিংটা এখন কিন্তু এরকম হয়ে গেল। দ্যাট ইজ আ রিভার্সাল। তাহলে এই রিভার্সালটা আমি কীভাবে করলাম দেখো তো। দেখো তোমার দেখো স্ট্রিংটার মধ্যে কী আছে? ডিসিএসটি আছে। তুমি একটা স্ট্যাককে নিলে, তুমি সেই স্ট্যাকের মধ্যে তুমি ফার্স্টে দেখো কোন সিম্বলটাকে তুমি স্ক্যান করছো, ডিটাকে তুমি স্ক্যান করছো, তোমার ফার্স্ট ক্যারেক্টার। তুমি ডিটাকে তুমি স্ট্যাকের মধ্যে স্টোর করলে, ওকে, 0 ইন্ডেক্সে তুমি স্ট্যাকের মধ্যে স্টোর করলে, পুশ করলে। তারপরে কি আছে? সি আছে, তুমি সিটাকে তার পরের ইন্ডেক্সে তুমি স্টোর করলে, টপটা 1 ইনক্রিমেন্ট করলো, তুমি সেখানে সিটাকে স্টোর করলে। তারপরে কি আছে? এস, তুমি একটা করে সিম্বলকে তুমি স্ক্যান করছো, তাকে তুমি স্ট্যাকের মধ্যে পুশ করছো। তুমি এসকে আবার পুশ করলে 2 ইন্ডেক্সে, তোমার টপটাকে ইনক্রিমেন্ট করে তোমার 2তে তুমি এসকে ইনসার্ট করে দিলে। তারপরে কি আছে? টি আছে, তুমি এখন টিটাকে ইনসার্ট করলে 3 নাম্বার পজিশনে। তাহলে এখন তোমার টপ দেখো 3, আর তো তোমার কোনো স্ট্রিং, আর তো তোমার কোনো সিম্বল নেই স্ক্যান করার জন্য। এবার তুমি স্ট্যাক থেকে, তুমি কিন্তু এতক্ষণ ধরে তুমি কিন্তু পুশ করছিলে, এবার তুমি স্ট্যাক থেকে তুমি পপ অপারেশন পারফর্ম করবে 1 বাই 1, আনটিল যতক্ষণ না পর্যন্ত তোমার স্ট্যাকটা এমটি হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু পপ অপারেশন পারফর্ম করবে। তুমি এখন পপ করছো, কোনটা ফার্স্টে পপ হবে? এখান থেকে টিটা, তাকে আমি স্টোর করছি একটা কোনো ভেরিয়েবলের মধ্যে বা একটা কোনো অ্যারের মধ্যে হয়তো, বা তাকে ডিসপ্লে করছি, তো তোমার ফার্স্টে টিটা ডিসপ্লে হলো। তারপর তোমার পপ কোনটা হবে? এস, তুমি এসটাকে ডিসপ্লে করলে। তারপর তোমার কোনটা পপ হবে? সি, তুমি সিটাকে ডিসপ্লে করলে। তারপর তোমার কোনটা পপ হবে? ডি, তুমি ডিটাকে ডিসপ্লে করলে। দেখো তো তোমার রিভার্স হবে স্ট্রিংটা চলে আসলো কি না? আসলো, তাই তো? হ্যাঁ স্যার। তারপরে বুঝতে হ্যাঁ পেরেছি স্যার। তো দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ স্ট্যাক। স্ট্রিং রিভার্সালও কিন্তু একটা স্ট্যাকের একটা মেজর অ্যাপ্লিকেশনস। ওকে, আর এছাড়াও আমরা পরে গিয়ে যখন গ্রাফ পড়ব, তখন গ্রাফে গিয়ে আমরা আরেকটা কনসেপ্ট দেখব, গ্রাফের ট্রাভার্সাল, তার নাম হচ্ছে ডিএফএস, ডেপথ ফার্স্ট সার্চ। তো ডিএফএসকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে কিন্তু স্ট্যাক ইউজ করা হয়। তো কেমন করে করা হয় সেটা আমরা যখন ডিএফএস পড়ব তখন কি আমরা জানতে পারবো যে স্ট্যাক দিয়ে কীভাবে ডিএফএসের ট্রাভার্সাল করা হয়। গ্রাফ আর ট্রি কিন্তু খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার ডেটা স্ট্রাকচারের মধ্যে, গ্রাফ আর ট্রি। এই গ্রাফ আর ট্রির কনসেপ্ট আমাদের ডিএসও আছে, অ্যালগোতেও আছে। অতএব আমরা ওটা কিন্তু খুব ভালো করে পড়বো কনসেপ্টটা, মানে খুবই ইন্টারেস্টিং, মানে এর থেকে ইন্টারেস্টিং মানে টপিক তুমি হয়তো পাবে না কোথাও, এতটা ইন্টারেস্টিং গ্রাফ আর ট্রি। ওকে, আমরা দেখবো অনেক কনসেপচুয়াল ঠিকই, কিন্তু তার মধ্যে অনেক ইন্টারেস্ট আছে আর অনেক নিউমেরিক্যালস আছে। তো ওটা কিন্তু মার্কসটাকে মেনলি ক্যারি করে আমাদের ডিএস আর অ্যালগোরিদম সাবজেক্টে। ওকে, চলো। স্যার, হ্যাঁ, স্যার বলছি পুশ আর পপ অপারেশনের যে অ্যালগোরিদমটা লেখালেন, হুম, এগুলো কি এক্সামে আসে, মানে কোশ্চেন হ্যাঁ হিসেবে হ্যাঁ যে? আসে, বললাম তো আসে। কীরকম কোশ্চেন আসবে, কীরকম কোশ্চেন আসবে ওখানে অ্যালগোরিদমটা লেখার জন্য তোমাকে কোশ্চেন দেবে যে রাইট অ্যান অ্যালগোরিদম for push and pop operation of a stack.
ওকে, এতে তোমার আসলে তোমার 6 নাম্বার থাকবে, ওকে তোমাদের স্যার। 6 নাম্বার থাকবে। আর তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা, তোমরা তো ধরো সেকেন্ড সেমে তো অন্যরকম কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা দিয়েছো, তাই না? 42-18, তাই তো? 42+18 তোমরা এই ফর্ম্যাটে তোমরা পরীক্ষা দিয়েছো, তাই তো? তোমরা কি আগে জানতে যে তোমাদের এরকম ফর্ম্যাটে কোশ্চেন আসবে? না স্যার। হুম, স্যার আপনি বলেছিলেন তো। আমি বলেছিলাম। তো যারা আমার কাছে পড়তো তখন সেকেন্ড সেমিস্টারে, তাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের এরকম প্যাটার্নে কোশ্চেন আসবে। কিন্তু বাকি যারা হয়তো আমার সাথে তোমার তখন অ্যাটাচমেন্ট ছিল না যাদের, তারা কিন্তু সবাই জানতো যে আহ, আগের যে ফরম্যাটটা সেই ফরম্যাটে কোশ্চেন আসবে, মানে অর্থাৎ নতুন যে ফরম্যাটটা সেখানে হচ্ছে তোমার 20 নম্বরের শর্ট কোশ্চেন আর 40 নম্বরের ডেসক্রিপটিভ কোশ্চেন, 8 × 5 40 নম্বর। তো তোমাদের কিন্তু এই ফর্ম্যাটটা কিন্তু তোমাদের আসতে যাচ্ছে যে 20 মার্কসের শর্ট কোশ্চেন আর 40 মার্কসের হচ্ছে ব্রড কোশ্চেন। আমি এখানে 6 বলেছি, তার মার্কস থাকবে 5। তো তোমাদের কিন্তু বেসিক্যালি 8টা কোশ্চেন করতে হবে, 8 × 5 মানে হচ্ছে 40। কোনো গ্রুপ ডিভিশন থাকবে না। আর 20 মার্কসের তোমার হয়তো 10টা এমসিকিউ থাকতে পারে, বা 10টা ট্রু ফলস থাকতে পারে, বা 10টা এমসিকিউ, 10টা তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে। এই হচ্ছে কোশ্চেনের প্যাটার্নটা। মানে এখনও পর্যন্ত কাউন্সিল যদি নতুন না কোনো কোশ্চেন প্যাটার্ন পাবলিশ করে, তার জন্য তাহলে কিন্তু এটাই তোমার ইনট্যাক্ট থেকে যাবে, এটাই তোমার থাকবে, এটাকে তোমার কিন্তু প্রিভেল করবে। ওকে, যাই হোক, তো সেটা নিয়ে পরে না আমরা ডিসকাশন করবো, কোশ্চেন প্যাটার্ন যখন আসবে তখন সেটা নিয়ে বলবো আমি। এখন আমরা যে কনসেপ্টে আসবো এবার এরপরে, তো আমার স্ট্যাকের অ্যাপ্লিকেশনও আমরা দেখলাম। এবার স্ট্যাকের কিছু আমরা অ্যাডভান্টেজ দেখব, আর কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখব স্ট্যাকের। ওকে, তারপরে আমি একটা নিউমেরিক্যাল কনসেপ্টে যাব। স্ট্যাকের কিছু অ্যাডভান্টেজ আর স্ট্যাকের কিছু ডিসঅ্যাডভান্টেজ। আমরা তো অ্যাপ্লিকেশনস দেখে নিয়েছি। দেন অ্যাডভান্টেজ অফ স্ট্যাক, অ্যাডভান্টেজেস অফ স্ট্যাক। দেখো, আমার যেগুলো অ্যাপ্লিকেশনস তাকে তো আমি ঘুরিয়ে বলতে পারি অ্যাডভান্টেজ, তাই না? অ্যাপ্লিকেশনগুলোকে তো একটু ঘুরিয়ে লেখা যায় অ্যাজ এ অ্যাডভান্টেজ, তাই না? অ্যাজ অ্যান অ্যাডভান্টেজ লেখা যায়, তো লেখা যায়। তো তাও আমরা এখানে স্পেসিফিক্যালি কিছু অ্যাডভান্টেজের কথা বলবো। নাম্বার 1, যে স্ট্যাকের হেল্প নিয়ে, মানে স্ট্যাক বেসিক্যালি আমাকে হেল্প করে, স্ট্যাক হেল্পস টু ম্যানেজ দ্য ডেটা ইন দ্য লাস্ট ইন ফার্স্ট আউট মেথড। তো এই যে কথাটা বললাম, এই লাস্ট ইন ফার্স্ট আউট মেথড ইউজ করে আমাকে স্ট্যাক ডেটাগুলোকে ম্যানেজ করতে হেল্প করে, তাহলে এই কনসেপ্টটা কিন্তু আমাদের অনেক অ্যাপ্লিকেশনসকে সলভ করতে কাজে লাগে। দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন, তার মধ্যে কিন্তু একটা দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। আমি তার মধ্যে একটা অ্যাপ্লিকেশন দেখিয়েছি যে স্ট্রিং রিভার্সাল, বা তোমার রেডো বা আন্ডু অপারেশনস, বা ব্যাক ট্র্যাকিং। সেখানে কিন্তু আমাদের এই লাস্ট ইন ফার্স্ট আউটের যে প্রিন্সিপালটা কিন্তু মেনলি আমাকে খুব হেল্প করে। এটা একটা অ্যাডভান্টেজ বলতে পারি আমরা, এটাকে আমরা একটা অ্যাডভান্টেজ বলতে পারি। আবার নাম্বার 2, ইট অ্যালাউ, মানে স্ট্যাক আমাকে অ্যালাউ করছে, বা স্ট্যাক অ্যালাউ ইউ টু কন্ট্রোল অ্যান্ড হ্যান্ডেল মেমোরি allocation and deallocation, allocation and deallocation। ধরে নাও আমার একটা মেমোরি আছে, আমার মেমোরিটা তোমার সাইজ ধরে নাও বললাম হয়তো 512 MB। আমি এখানে একটা প্রোগ্রামকে ধরে নাও অ্যালোকেট করছি যার সাইজটা হচ্ছে হয়তো 200 MB। আমি তারপরে হয়তো এই মেমোরিতে ধরে নাও আরেকটা কোনো প্রোগ্রামকে অ্যালোকেট করছি, প্রোগ্রাম 2কে অ্যালোকেট করছি যার সাইজ ধরে নাও তোমার হয়তো 300 MB। দ্যাট ইজ দ্য অ্যালোকেশন। আর ডিঅ্যালোকেট করা মানে কি? তার মানে আমি ধরলাম যে P1টা আমার ধরো এখানে তোমার স্পেসটা জুড়ে বসে আছে, আর P2 ধরো আমার হয়তো এখানে স্পেস জুড়ে বসে আছে। তাহলে আমার কতটা ফাঁকা স্পেস পড়ে আছে না? 12 MB আমার ফাঁকা স্পেস, ফ্রি স্পেস পড়ে আছে। তাহলে এখন যদি আমাকে ফ্রি স্পেসটাকে বাড়াতে হয়, তাহলে কিন্তু আমাকে এখান থেকে কিছু প্রোগ্রামকে আমাকে ডিঅ্যালোকেট করতে হবে, মানে আমাকে রিমুভ করতে হবে। আমি তখন P1টাকে হয়তো রিমুভ করে দিলাম বা ডিঅ্যালোকেট করলাম, তাহলে কিন্তু আমার ফ্রি স্পেসটা এখন বেড়ে হয়ে গেল তোমার 212 MB। তো এই অপারেশনসটা পারফর্ম করার জন্য কিন্তু বেসিক্যালি তোমার স্ট্যাক আমাকে হেল্প করে।
তো সেটা আমরা যখন অপারেটিং সিস্টেম পড়বো মেমোরি অ্যালোকেশন বা ডিঅ্যালোকেশন, সেখানে আমরা জানতে পারবো যে কীভাবে স্ট্যাক আমাকে হেল্প করছে এই মেমোরি অ্যালোকেশন বা ডিঅ্যালোকেশন করতে। আবার নাম্বার 3 লাস্ট যেটা অ্যাডভান্টেজ বলবো আমি, সেটা হচ্ছে যে আমার মেমোরি অ্যালোকেশন মানে হচ্ছে ধরো না আমার ধরো না একটা রুম আছে, সেই রুমে ধরো না 5জন লোক থাকতে পারে। আমি ধরো না 1 by 1 পার্সনগুলো আসছে, তাকে আমি অ্যালোকেট করছি, তাকে আমি বলছি তুমি এখানে শো, তারপরের জন ধরো তাকে বলছি তুমি এখানে শো, তাকে বলছি তুমি এখানে শো, মানে আমি কিন্তু 5জন লোককে আমি এখানে অ্যাকোমোডেট করে দিলাম। দ্যাট ইজ অ্যালোকেশন, মানে স্টোর করে দিলাম 5টা প্রোগ্রামকে আমি বা 2টো প্রোগ্রামকে আমি মেমোরির মধ্যে অ্যালোকেট করলাম অ্যাকর্ডিং টু দ্য সাইজ। আমার যেমন সাইজ থাকবে আমি সেভাবে অ্যালোকেট করতে পারবো। যদি আমার ধরুন রুমটা যদি ধরুন 10 by 11 রুম হয়, আমি যদি ভাবি যে আমি এখানে 50জন লোককে আমি মানে ঘুমাতে দেবো, নিশ্চয়ই হবে না, ডিপেন্ড করবে আমার সাইজের ওপরে। দ্যাট ইজ দ্য অ্যালোকেশন। ওকে। আর ডিঅ্যালোকেশন মানে হচ্ছে যে আমি ধরুন হয়তো আমার রুম থেকে ধরুন 5জনকে হয়তো বের করে দিলাম, যে তোমাদের জায়গা হচ্ছে তোমার চলে যাও, তাকে বলছি ডিঅ্যালোকেশন। ওকে। আর আরেকটা অ্যাডভান্টেজ বলবো, তোমার কথাগুলো পুরো হেজি আসছে, কেন জানি না, তোমার কথাগুলো পুরো হেজি আসছে। স্যার 2 নম্বর পয়েন্টটা রিপিট করুন, লেখাটা আছে ওটা রিপিট করুন। ইট allows you to control and handle memory allocation and deallocation। ঠিক আছে। আর থার্ড পয়েন্ট যেটা সেটা বলছি, সেটা হচ্ছে ইট হেল্পস টু অটোমেটিক্যালি ক্লিন আপ অবজেক্ট। ওকে। আমার মেমোরিতে অনেক সময় এরকম হয় যে আমরা হয়তো কোনো একটা প্রোগ্রামকে এক্সিকিউট করেছি, তার জন্য তোমার ডিফারেন্ট যে ভেরিয়েবলগুলো ধরো আমার হয়তো মেমোরিতে তোমার ধরো স্টোর হয়ে এখন বসে আছে, আমার স্পেসটা কিন্তু অকুপাই করছে। তাহলে আমার যে প্রোগ্রামটা এক্সিকিউশন ওভার হয়ে গেছে, তার অ্যাসোসিয়েটেড তোমার যে ভেরিয়েবলগুলো, তাকে নিশ্চয়ই আর মেমোরিতে তোমার থাকার কোনো প্রয়োজন নেই, কারণ মেমোরি স্পেস তোমার লিমিটেড, র্যামের স্পেস তো লিমিটেড। তাহলে সেই যে অবজেক্টগুলো আমার স্টোর হয়ে আছে, যেটা হয়তো আমার প্রোগ্রাম ওয়ানের সাথে তোমার রিলেটেড ছিল, আমার প্রোগ্রাম ওয়ানের এক্সিকিউশন ওভার, তাহলে এখন কি করতে হবে না, আমাকে সেই অবজেক্টগুলোকে আমাকে এখন এখান থেকে রিমুভ করতে হবে। তো সেই কাজটা কিন্তু অনেক সময় অটোমেটিক্যালি পারফর্ম করা হয়, তাকে বলা হয় গার্বেজ কালেকশন সিস্টেম। আর সেই গার্বেজ কালেকশন সিস্টেম মানে যার থ্রু দিয়ে আমরা কোনো অবজেক্টকে মেমোরি থেকে, কোনো অরফ্যান অবজেক্ট বা কোনো গার্বেজ অবজেক্ট যাকে আমরা ডিলিট করতে পারি বা রিমুভ করতে পারি, তার জন্য কিন্তু বেসিক্যালি স্ট্যাকের কনসেপ্ট ব্যবহার করা হয়। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যাডভান্টেজ আমাদের স্ট্যাকের, এটা আরেকটা অ্যাডভান্টেজ। আমি আর অ্যাডভান্টেজ দিয়ে আর বেশি কিছু আমি যাচ্ছি না। তোমরা যে কোনো অ্যাপ্লিকেশনসকে তোমরা কিন্তু অ্যাজ এ অ্যাডভান্টেজ তোমরা লিখতে পারবে, ওটা কিন্তু আরও তোমাদের পয়েন্টগুলোকে বাড়াতে সাহায্য করবে। পয়েন্টটা কি লিখেছিলেন একবার দেখাবেন? ঠিক আছে। ইট হেল্পস টু অটোমেটিক্যালি ক্লিন আপ অবজেক্ট। ওকে। অটোমেটিক্যালি ক্লিন আপ অবজেক্ট। ওকে স্যার। এবার আমরা স্ট্যাকের তো আমরা দেখলাম, বেসিক কিছু কনসেপ্ট আমরা দেখলাম। ডিসঅ্যাডভান্টেজটা আমরা নয় পরেই বলি, আগে স্ট্যাকটাকে ভালো করে জেনে নিই। এখন থেকে যদি আমরা খারাপ দিকটা বলি তাহলে কিন্তু স্ট্যাক ভালো লাগবে না, তো পরে আমরা ডিসঅ্যাডভান্টেজ বলবো স্ট্যাকের শেষে। ওকে। আমাকে মনে করাবে যে ডিসঅ্যাডভান্টেজ অফ স্ট্যাক। আমি তার থেকে আমি একটা ডিসঅ্যাডভান্টেজ আমি একটু বলে রাখি স্ট্যাকের ক্ষেত্রে। স্ট্যাকের আমি একটা ডিসঅ্যাডভান্টেজ আমি একটু বলে রাখি। ওকে। স্ট্যাকের একটা ডিসঅ্যাডভান্টেজেস আমি বলে রাখি। তোমরা অ্যাক্সেস মেথড বলতে কিছু জানো? অ্যাক্সেস মেথড বলতে কি বোঝায়? স্যার অ্যাক্সেস করা। না, অ্যাক্সেস করা তো অবশ্যই। অ্যাক্সেস মেথড ধরে নাও আমার এখানে একটা ধরে নাও হয়তো মেমোরি আছে, তার আগে বলি কি কি টাইপের অ্যাক্সেস মেথড হতে পারে। নাম্বার 1 সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, নাম্বার 2 র্যান্ডম অ্যাক্সেস। ওকে। আমরা দু রকমের আমরা অ্যাক্সেস মেথডটা বলছি, সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস আর হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস। তো আমার যাকে আমরা র্যাম বলে থাকি, দেখো র্যামের
যে কোনো লোকেশন থেকে আমি যখন খুশি র্যান্ডমলি আমরা অ্যাক্সেস করতে পারি বলেই তো আমরা এটাকে বলি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমার মনে হচ্ছে যে 2001 থেকে একটা কোনো কন্টেন্টকে আমি রিড করতে পারি, সেই সময় হয়তো মনে হচ্ছে যে আমার 2004 অ্যাড্রেস থেকে হয়তো কিছু আমি তার মধ্যে কিছু রাইট করতে পারি, বা আমি হয়তো রিড করতে পারি। তাহলে আমরা র্যান্ডমলি আমরা মেমোরি থেকে আমরা অ্যাক্সেস করতে পারি, তার জন্য কিন্তু আমরা মেমোরিকে বা বলি আমরা বেসিক্যালি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম। আবার যেহেতু র্যামের মধ্যে আমরা রিড রাইট দুটো অপারেশনই পারফর্ম করতে পারি র্যামের মধ্যে, তার জন্য র্যামকে সব থেকে ভালো হয় যদি আমরা এই নামে ডাকতাম র্যামকে যে রিড রাইট মেমোরি। রিড রাইট মেমোরি, তাহলে সব থেকে কিন্তু নামটা আমাদের সুটেবল হতো, যে আমি র্যাম থেকে তোমার যেমন রিডও করতে পারি, আবার র্যামের মধ্যে কিন্তু কিছু আমরা রাইটও করতে পারি। আবার তুমি বলছি বা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, ধরুন একটা ফাইল আছে, ধরুন একটা ফাইল আছে, সেই ফাইলের মধ্যে আমার কিছু হয়তো রেকর্ড স্টোর করা আছে, কারণ ফাইল ইজ এ কালেকশন অফ রেকর্ড। আমার কিছু এখানে রেকর্ড স্টোর করা আছে, এটা 0 নাম্বার রেকর্ড, এটা 1 নাম্বার রেকর্ড, 2 নাম্বার রেকর্ড, এটা 3 নাম্বার রেকর্ড। যদি আমরা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস যদি আমাকে প্রোভাইড করে ফাইল, তাহলে কিন্তু আমরা যদি আমরা ধরুন 10 নাম্বার যদি আমরা রেকর্ডে আসতে চাই, আমাকে কিন্তু প্রথম থেকে কিন্তু আমাকে অ্যাক্সেস করে আসতে হবে। আমাকে কিন্তু ফার্স্ট আমাকে 0টাকে অ্যাক্সেস করতে হবে, তারপর আমাকে 1 নাম্বার রেকর্ডকে আমাকে অ্যাক্সেস করতে হবে, তারপর তোমার 2তে আসতে হবে, তারপর তোমার 3তে আসতে হবে, তারপর তোমার 4-এ আসতে হবে, তারপর তোমার 5-এ আসতে হবে, তারপরে তোমার 6, 7, 8, 9 করার পর তারপরে কিন্তু 10 নাম্বার রেকর্ডটাকে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। দ্যাট ইজ আ সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, যে 1 বাই 1। তাহলে কোনটা ভালো, সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস ভালো না র্যান্ডম অ্যাক্সেস ভালো? র্যান্ডম অ্যাক্সেস র্যান্ডম অ্যাক্সেস ভালো, র্যান্ডম অ্যাক্সেস। তাই তো? তাহলে আমাকে এবার তোমরা বলো যে স্ট্যাক কি আমাকে র্যান্ডম অ্যাক্সেস করতে দেয়? নো স্যার, না, সিকোয়েন্সিয়াল। দেয় না, আমাকে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস করতে দেয়। তার জন্য আমি বলতে পারি তো, তার একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি তো, যে আমার প্রথম Yes. যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে ইনস্ট্যাক র্যান্ডম অ্যাক্সেস ইজ নট পসিবল। বলতে পারি ইয়েস অর নো? বলতে পারি তো, ইনস্ট্যাক র্যান্ডম অ্যাক্সেস ইজ নট পসিবল। তো এটা কিন্তু আমার এটা সব থেকে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। ওকে, আর একটা আমি পয়েন্ট বলতে পারি যে স্ট্যাকের যে মেমোরি থাকে না, আমি স্ট্যাকের মধ্যে তোমার স্টোর করছি মানে তো তার তো একটা মেমোরি আছে, তার তো একটা স্পেস আছে না, বলি তো স্টোর করতে পারছি স্ট্যাকের মধ্যে। তো স্ট্যাকের মেমোরিটা কি তোমার লিমিটেড মেমোরি না আনলিমিটেড মেমোরি? স্ট্যাকের যে মেমোরিটা তোমার লিমিটেড না আনলিমিটেড? লিমিটেড। লিমিটেড মেমোরি। তাহলে আমরা এটাও লিখতে পারি যে ইট হ্যাজ ভেরি লিমিটেড মেমোরি। এটাও কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, ভেরি লিমিটেড মেমোরি। ওকে, তাহলে এই দুটো পয়েন্টই এখন জেনে রাখো অ্যাজ এ ডিসঅ্যাডভান্টেজ। ওকে, এই দুটো স্যার পয়েন্ট, মেমোরি তো লিমিটেডই হবে সবসময়। হ্যাঁ লিমিটেড হবে তো। আমি তো র্যামে স্টোর করি না, আমরা যখন স্ট্যাকে যখন ইমপ্লিমেন্ট করি তখন তাকে আমরা তো র্যামে স্টোর করছি, তাকে তো আমরা র্যামে স্টোর করছি না, তার মানে মধ্যে আমি লিমিটেড স্যার হবে। বলছি স্ট্যাক হোক বা অন্য কিছু হোক, মানে স্টোরেজ তো লিমিটেডই হয়। হ্যাঁ, এবার ধরো হয়তো কোনো একটা ধরো হয়তো তোমার হয়তো ডিএসকে হয়তো আমরা যখন স্টোর করবো হয়তো হার্ড ডিস্কের মধ্যে, তখন সেটা কি লিমিটেড হবে? কোনোটা ধরো ডেটা স্ট্রাকচার যদি আমি তোমার স্টোর করি হয়তো হার্ড ডিস্কের মধ্যে, তখন সেটা কি লিমিটেড হবে? তখন সেটা হবে না। আমরা সেই পারপাসে আমরা আসবো, ঠিক আছে? এখন জাস্ট জানো যে এটা তাই এর একটা লিমিটেড মেমোরি আছে স্ট্যাকের ক্ষেত্রে, মানে আমরা চাইলে আনলিমিটেড নাম্বার অফ ডেটাকে আমরা স্টোর করতে পারি না আমার স্ট্যাকের মধ্যে, তাই না? তার জন্য এটা কিন্তু লিমিটেড। এবার আমি যদি কিছু কোশ্চেন্স করি যে হোয়াট ইজ দ্য টপ অফ দ্য স্ট্যাক? বলো ম্যাক্স স্ট্যাক মানে কোন? না, আমি বলছি যে হোয়াট ইজ দ্য টপ অফ দ্য স্ট্যাক? Top is the memory location of the last element. ওকে, ম্যাক্স মাইনাস ও বলছে ঠিকই বলেছে যে স্ট্যাকের ক্ষেত্রে আমার টপ এলিমেন্ট হচ্ছে বা টপ হচ্ছে, আমি টপ এলিমেন্ট কিন্তু অন্য বোঝায়, আবার টপ কিন্তু অন্য বোঝায়, কারণ টপ কিন্তু তোমার হচ্ছে ইন্ডেক্সটা, তাই না? আর টপ এলিমেন্ট কোনটা না, তোমার ওই ইন্ডেক্সে তোমার যে কন্টেন্টটা আছে তাকে আমি বলছি টপ এলিমেন্ট। তা আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য টপ এলিমেন্ট অফ দ্য স্ট্যাক, তাহলে টপ এলিমেন্ট বলতে তোমার তাকেই বোঝায়, সেই এলিমেন্টটাকেই বোঝায় যে এলিমেন্টটাকে আমি ইনসার্ট করেছি লাস্ট মুভমেন্টে, তাই তো? যাকে আমরা ইনসার্ট করেছি লাস্ট মুভমেন্টে, দ্যাট ইজ আমার টপ এলিমেন্ট। আর যদি আমি টপ বলতাম
টপ মানে হচ্ছে যে এখন স্ট্যাকের টপ এলিমেন্টকে যে পয়েন্ট করে আছে তার নামই হচ্ছে স্ট্যাক টপ। স্ট্যাকের টপ এলিমেন্টকে তোমার যে পয়েন্ট করে আছে তার নামই হচ্ছে স্ট্যাক টপ। তার মধ্যে কি আছে না, একটা ইন্ডেক্স আছে, একটা ইন্ডেক্স আছে। ওকে, এটা জাস্ট বললাম, তাই কোশ্চেনটা বললাম। আর স্ট্যাক কী কী টাইপের হতে পারে, স্ট্যাক কী কী টাইপের হতে পারে, টাইপস অফ স্ট্যাক, হোয়াট আর দ্য টাইপস অফ স্ট্যাক, কী কী টাইপের তোমার স্ট্যাক হতে পারে? দু রকম টাইপের স্ট্যাক হতে পারে, এটাকে বলা হয় রেজিস্টার স্ট্যাক, একটাকে বলা হয় মেমোরি স্ট্যাক। এটা জাস্ট মনে রাখো অ্যাজ এ শর্ট কোশ্চেন হিসাবে। এটা হচ্ছে রেজিস্টার স্ট্যাক আর একটা হচ্ছে মেমোরি স্ট্যাক। ওকে, এটা হচ্ছে টাইপ অফ স্ট্যাক। এবার আমরা এতক্ষণ ধরে অনেক কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট দেখলাম, ডিফারেন্ট কনসেপচুয়াল মানে কনসেপ্টগুলো আমরা দেখলাম। এখন আমরা একটু দেখে নেব যে অপারেটর, তার প্রিসিডেন্স অফ অ্যান অপারেটর, প্রিসিডেন্স অফ অপারেটরস। আমরা আমাদের যখন স্কুলে পড়তাম তখন আমরা বদমাস রুলস পড়েছি, তাই না? আমরা বদমাস রুলস পড়েছি। কেন পড়েছি না, আমাদের কোনো একটা এক্সপ্রেশনকে যখন আমরা সলভ করতে চাইতাম তখন সেখানে আমাকে প্রথমেই জানতে হতো যে কার প্রিসিডেন্সটা আগে, কাকে আমাকে প্রথম কাজ করতে হবে, কাকে আমাকে প্রথম ইভ্যালুয়েট করতে হবে। দ্যাট ইজ আ প্রিসিডেন্স। ওকে, তো প্রিসিডেন্স অফ অপারেটর বেসিক্যালি আমাকে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমি কি অর্ডারে আমি আমার অপারেটরগুলোকে আমি ইভ্যালুয়েট করব আমার এক্সপ্রেশনের মধ্যে। তো কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু আমার সিমিলার আইডিয়া প্রিসিডেন্সের ক্ষেত্রে। তো সবার প্রথমে তোমার কার কাজ হয় আমরা জানি, সবার প্রথমে কার কাজ হয়? ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে, ব্র্যাকেটের ভেতরে তোমার যেটা থাকে, বেশ। তারপরে কার কাজ হয়? এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল, তাই তো? এক্সপোনেনশিয়াল বা এক্সপোনেনশিয়েশন, তার সিম্বলটা কিন্তু এরকম। কেন বলে রাখছি না, ডেটা স্ট্রাকচার আমরা কিন্তু কিছুক্ষণ বা নেক্সট ক্লাসে হয়তো আমরা কনভার্সন পড়বো, ইনফিক্স টু প্রিফিক্স বা ইনফিক্স টু পোস্টফিক্স, বা আমরা ইভ্যালুয়েশন পড়বো ডিফারেন্ট টাইপ, ডিফারেন্ট ফর্মের এক্সপ্রেশনের মধ্যে। তখন সেখানে কিন্তু আমাদের এই সিম্বলটা কিন্তু আমরা খুব দেখতে পাবো, এক্সপোনেনশিয়াল। এর কিন্তু কাজটা কিন্তু ব্র্যাকেটের পরেই, এক্সপোনেনশিয়াল। ওকে, নাম্বার 3, ডিভিশন। মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, তাই না? মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, আমি একসাথে বলছি, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। ওকে, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, এটা কিন্তু তোমার সেম প্রিসিডেন্স। কিন্তু মাল্টিপ্লিকেশন আর ডিভিশন তোমার কিন্তু সেম প্রিসিডেন্স। যে Yes, sir. আগে থাকবে তার কাজটা আগে হবে। কি বললাম? যে আগে থাকবে তার কাজটা আগে হবে। ওকে, তারপরে কি আছে? অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। এটা আমরা সবাই জানি, এই রুলসটা কিন্তু সবাই আমরা জানি, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। ওকে, প্লাস মাইনাস। ওকে, প্লাস মাইনাস। এবার আমার এই রুলসটা কিন্তু বেসিক্যালি আমাদের কাজে লাগবে কোনো এক্সপ্রেশনকে ইভ্যালুয়েট করতে। সেটা ইনফিক্স হতে পারে, সেটা পোস্টফিক্স হতে পারে, সেটা প্রিফিক্স হতে পারে, যা খুশি হতে পারে। এখন যদি আমি বলি তোমাকে যে আমরা একটু এক্সপ্রেশনের কনসেপ্টে চলে আসি, কারণ নেক্সট দিন আমরা কিন্তু প্রথমেই ইভ্যালুয়েশন করব বা কনভার্সন করবো, ইনফিক্স, পোস্টফিক্স, প্রিফিক্সে তাদের ডিফারেন্ট অ্যালগোরিদম দেখব। আমরা বলেছিলাম যে কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশনকে আমরা 3টে টাইপে আমরা ডিভাইড করতে পারি, তাই তো? প্রথমটা হচ্ছে ইনফিক্স, তারপরেরটা হচ্ছে প্রিফিক্স, তারপরেরটা হচ্ছে পোস্টফিক্স, তাই না? বলেছিলাম। এবার ইনফিক্স আমরা কি রেসপেক্টে বলেছি? ইনফিক্সটা আমরা কিসের রেসপেক্টে বলেছিলাম? যে অপারেটরের রেসপেক্টে। যদি আমার অপারেটরটা দুটো অপারেন্ডের মিডিলে থাকে তখন তাকে আমরা বলেছিলাম সেই এক্সপ্রেশনটাকে বলা হয় ইনফিক্স এক্সপ্রেশন। ওকে, বা ইনফিক্স ফর্ম। আমি লিখছি a প্লাস বি, বা আমি লিখছি হয়তো 5 প্লাস 6, আমি তো তোমার লিখছি হয়তো x প্লাস ওয়াই, যা খুশি হতে পারে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমার এখানে এ বিটা হচ্ছে অপারেন্ট, প্লাসটা হচ্ছে অপারেটর। আমার এখানে 5 আর 6টা হচ্ছে অপারেন্ট, আমার প্লাসটা হচ্ছে অপারেটর।
আমার এখানে এক্স আর ওয়াইটা হচ্ছে অপারেন্ট, আমার প্লাসটা হচ্ছে অপারেটর। তো সব ক্ষেত্রে কিন্তু আমার এখানে অপারেটরগুলো বেসিক্যালি আমার দুটো অপারেন্টের মাঝখানে রিসাইড করছে বা এক্সিস্ট করছে, তাকে আমরা বলছি ইনফিক্স এক্সপ্রেশন। ওকে, এবার কাকে আমরা প্রিফিক্স বলছিলাম না, আমার দুটো অপারেটর আছে, দুটো অপারেন্ট আছে 5 আর 6, তার আগে যদি কোনো অপারেটর থাকে, প্লাস হতে পারে, সেটা মাইনাস হতে পারে, সেটা ডিভিশন হতে পারে, স্টার হতে পারে, বা ডিভাইড বাই হতে পারে, বা এক্সপোনেনশিয়েশন হতে পারে, তখন তাকে আমরা বলছি প্রিফিক্স। আমি লিখতে পারি প্লাস এবি, আমি লিখতে পারি মাইনাস এক্স ওয়াই, মানে আমার দুটো অপারেন্ট তার আগে যদি কোনো অপারেটর থাকে তাকে আমরা বলছি প্রিফিক্স, মানে আমার আগে থাকছে ব্যাপারটা, প্রি মানে হচ্ছে প্রিফিক্স। এবার আমরা এবার আসবো পোস্টফিক্সের কনসেপ্টে। আমি লিখছি এ বি প্লাস, দুটো, প্রথম তোমার দুটো হচ্ছে অপারেন্ট, তারপরেরটা হচ্ছে অপারেটর। আমি তো লিখছি তোমার এক্স ওয়াই স্টার, দুটো হচ্ছে অপারেন্ট, তারপরেরটা হচ্ছে অপারেটর। ওকে, তো এইটা আমি কেন বললাম, কারণ আমরা স্ট্যাকের তো একটা মেন অ্যাপ্লিকেশনস তো দেখলাম যে স্ট্যাক কোনো এক্সপ্রেশনকে ইভ্যালুয়েট করতে পারে। তাহলে একটা ইনফিক্স এক্সপ্রেশনের ইভ্যালুয়েশন, প্রিফিক্স এক্সপ্রেশনের ইভ্যালুয়েশন, আর একটা পোস্টফিক্স এক্সপ্রেশনের ইভ্যালুয়েশন আমরা কিন্তু স্ট্যাকের হেল্প নিয়ে করতে পারি। সিমিলারলি একটা ইনফিক্সের কোনো এক্সপ্রেশনকে আমরা কনভার্ট করতে পারি প্রিফিক্সে, আবার কোনো একটা প্রিফিক্সের কোনো এক্সপ্রেশনকে হয়তো আমরা কনভার্ট করে নিয়ে আসতে পারি ইনফিক্সে, বা ভাইস ভার্সা। আবার কোনো একটা ইনফিক্স থেকে হয়তো আমি পোস্টফিক্সে আসতে পারি, আবার হয়তো আমরা ইনফিক্স থেকে প্রিফিক্সেও আসতে পারি, বা পোস্টফিক্স থেকে আমরা আবার ইনফিক্সেও আসতে পারি। তাহলে যদি আমরা একটা টেবিল তৈরি করি যেখানে আমার ইনফিক্স থাকবে, তার পাশাপাশি আমি প্রিফিক্সকেও রাখবো, তার পাশে আমি হয়তো পোস্টফিক্সকেও রাখবো, তাহলে আমার একটা টেবিল তৈরি করছি যে আমার প্রথম কালামটা হচ্ছে ইনফিক্স এক্সপ্রেশন বা ইনফিক্স ফর্ম, সেকেন্ডটা হচ্ছে প্রিফিক্স, আর থার্ডটা হচ্ছে আমার পোস্টফিক্স। আমি এরকমভাবে একটা টেবিল তৈরি করলাম। আর এই যে ইনফিক্স নোটেশন বা ইনফিক্স ফর্ম, প্রিফিক্স নোটেশন বা প্রিফিক্স ফর্ম, আমি এটাকে কিন্তু অনেক সময় বলতে পারি নোটেশন বা ফর্ম, যেটা খুশি, যা ইচ্ছা তাই বলবে। আর এই প্রিফিক্স যে নোটেশনটা আছে তাকে আরেকটা নামে ডাকা হয়, সেই নামটাকেও বলতে পারবে। প্রিফিক্সকে আরেকটা নামে ডাকা হয়, সেই নামটাকেও বলতে পারবে। প্রিফিক্সকে আরেকটা নামে ডাকা হয়, তার নাম, সেই নামটা কি বলো, কে বলতে পারবে? প্রিফিক্স এক্সপ্রেশনকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, তার সেই নামটা কি? কি লিখলাম? পোলিশ নোটেশন। তাহলে প্রিফিক্স যদি আমার পোলিশ নোটেশন হয়, তাহলে পোস্টফিক্সটা কি হবে বলো, একটু বুদ্ধি করে বলো দেখি। স্যার এটা ডিফারেন্ট, মানে অপোজিটটা হবে, তাহলে অপোজিট মানে কি বলবো? আনপলিশড নোটেশন। না, রিভার্স পলিশ বলতে পারি তো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলতে পারি না, রিভার্স পলিশ নোটেশন। হ্যাঁ স্যার। তো এই টার্মটা কিন্তু মনে রাখো, প্রিফিক্সে কিন্তু বেসিক্যালি আমরা পলিশ নোটেশন বলতে পারি, আর পোস্টফিক্সে কিন্তু আমরা অনেক সময় বলি রিভার্স পলিশ নোটেশন। ওকে, তো পলিশ একজন সায়েন্টিস্ট, সে বেসিক্যালি প্রিফিক্স বা পোস্টফিক্সের কনসেপ্টটাকে দিয়েছিল বলে তার নামানুসারে আমরা এটাকে পলিশ নোটেশন বলা হয়, আর কিছু না। এবার আমার ধরে নাও এ প্লাস বি একটা ইনফিক্স একটা এক্সপ্রেশন আছে, তাকে আমরা প্রিফিক্সে কি লিখবো বলো? স্যার লিখবো প্লাস এবি। প্লাস এ বি। তাহলে আমরা পোস্টফিক্সে কি লিখবো বলো? এ বি প্লাস এবি প্লাস। ওকে, আমার ধরে নাও এ প্লাস বি মাইনাস সি একটা নোটেশন আছে, ইনফিক্সে আছে এ প্লাস বি মাইনাস সি, তো প্রিফিক্সে কি লিখবো বলো? প্লাস মাইনাস না, ভুল হচ্ছে। তুমি প্রথমে যে বললে সে ঠিক বলেছো, এ প্লাস বি মাইনাস সি, তাহলে আগে তো প্লাস করছি, তাহলে আগে তোমার কি হচ্ছে প্লাস এ বি প্লাস এবি মাইনাস মাইনাস সি, সি প্লাস মাইনাস এবিসি। আবার ভুল হয়ে গেল, মাইনাস প্লাস এ বি, মাইনাস প্লাস এবিসি। তাহলে এটা ভুল করলে হবে না, তাহলে এখানে কি হয়ে গেল মাইনাস প্লাস এবিসি। ওকে, তাহলে পোস্ট ফিক্সে করলে কি হবে বুঝে বলবে। পোস্ট ফিক্সে করবো এ প্লাস বি মাইনাস সি আছে, তো দেখো তার মানে এ বি প্লাস
তাই তো, এ বি প্লাস মাইনাস সি। ওকে, তাহলে এ বি প্লাস সি মাইনাস, তাই তো, তাই তো, এ বি প্লাস সি মাইনাস, তাই না? সবাই বুঝতে পারলে তো কি করে Yes. করছি? ওকে, এবার ধরে নাও এ প্লাস বি, দেখার জন্য আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। আমি তোমার এখানে টেবিলের থ্রুতে দেখাচ্ছি বলে আমি তোমার একবারে লিখে দিচ্ছি, হ্যাঁ। এ প্লাস বি স্টার সি মাইনাস ডি। বেশ, এটাকে বলবে তোমরা। বলো প্রিফিক্সে কি করবো? তাহলে ফার্স্ট আমাদের প্রিফিক্স দেখো কি আসছে। ফার্স্টে মানে আমার কাজটা হচ্ছে কার ব্র্যাকেটের কাজটা হচ্ছে ফার্স্টে প্লাস এ বি হলো স্টার সি মাইনাস ডি। তারপরে কি হবে? এবার তোমার এই কাজটা হবে। স্টারের কাজটা করতে হবে। তাহলে তোমার আগে স্টার চলে আসলো, প্লাস এবি প্লাস এ বি, তারপরে সি মাইনাস ডি। ওকে, তাহলে এটা একটা হয়ে গেল, এটা একটা হয়ে গেল অপারেন্ট। এখন কি হবে? মাইনাস স্টার প্লাস এ প্লাস বি সি, এবিসিডি। তারপরে ডি। ওকে, বেরিয়ে গেছে। তো সিমিলারলি আমরা এটাকে তোমার করলে পোস্ট ফিক্সে করলে কি হবে? এ বি প্লাস সি স্টার ডি মাইনাস করে দেখবে, এটা এটা আসবে। ঠিক আছে, এ বি প্লাস সি স্টার ডি মাইনাস, এটা এটা আসবে। এটা করতে সবাই কিন্তু করবে। স্যার একটা কোয়েশ্চেন আছে। হুম স্যার বলছি ধরুন কোনোটার ক্ষেত্রে অপারেটরটা মানে প্রিফিক্সে হয়তো অপারেটরটা আগে আসছে, যেমন হুম পোস্টফিক্সে আবার সেটা দিয়ে মানে ধরুন মাইনাস প্লাস এবিসি এসছে সেকেন্ডেরটায় হুম প্রিফিক্সে। হুম এটার ক্ষেত্রে এবি পোস্টফিক্সের ক্ষেত্রে এবি প্লাস সি মাইনাস আসছে, তাহলে দুটো ক্ষেত্রে অপারেটরটা আসছে কেন? মানে এই বিষয়টা আমি একটু বুঝতে পারছি না। আমি তো প্রিফিক্সে যখন ডেফিনেশন বললাম যে প্রিফিক্সের ক্ষেত্রে কি হয় না, আমার অপারেটর তোমার সব থেকে প্রথমে প্লেস করা হয়, তারপরে অপারেন্ট থাকে। তো প্লাস আছে, তারপরে দেখো অপারেন্ট আছে এবি। আর ওকে পোস্টফিক্স মানে হচ্ছে আমার অপারেটর তোমার পরে পরে রিসাইড করবে বা পরে এক্সিস্ট করবে। তো ফার্স্ট আমাদের অপারেন্ট আছে এবি, তারপরে কি আছে? অপারেটর আছে, প্লাস আছে। তো এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাচ্ছি যে ইন কেস অফ প্রিফিক্স আমার অপারেটর তোমার প্লেস হচ্ছে কোথায় না, বিফোর দ্য অপারেন্ট। আর ইন কেস অফ পোস্টফিক্স আমার তোমার অপারেটর তোমার দেখো প্লেস কোথায় হচ্ছে না, আফটার দ্য অপারেন্ট। তো এই কনসেপ্টটাকে সেকেন্ড এক্সাম্পলটা আমি একবার বুঝিয়ে দেন, তাহলে বুঝতে পেরে যাবো। কই এটা বলছো, এটা বলছো? হ্যাঁ 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 এই দেখো দেখো, এটা দেখো ফার্স্টে দেখো এ প্লাস বি মাইনাস সি আছে, তাকে আমি তোমার প্রিফিক্সে করছি। তাহলে ফার্স্টে কার কাজ? প্লাসের কাজ ফার্স্টে। প্লাস আমাকে এ প্লাস বিটা ফার্স্টে করতে হবে। তাহলে এ প্লাস বিকে তোমার প্রিফিক্সে করলে কি হয়? প্লাস এ বি, হ্যাঁ তাই তো। মাইনাস সি আছে, দেখো মাইনাস সি এখানে বসিয়েছি। তাহলে এখন তোমার এটা একটা অপারেন্ট হয়ে গেল, আর তোমার এটা একটা অপারেন্ট হয়ে গেল। তাহলে এদের মধ্যে যদি তুমি আবার যদি প্রিফিক্স করো তাহলে তোমার কি হবে? তোমার মাইনাস তোমার প্রথমে চলে আসবে, হ্যাঁ তারপর তোমার কি হবে? প্লাস এ বি, হ্যাঁ প্লাস এবি, তারপরে তোমার সি, প্লাস এবি। তারপর তোমার সি, তাই তো? এই তো হয়ে গেল। হ্যাঁ তাহলে পোস্টফিক্সের ক্ষেত্রে জিনিসটা কি ওই হচ্ছে? একই রকম এখন তোমার পরে হবে এ প্লাস বি মানে সি আছে, তাহলে এ প্লাস বি করলে কি হবে? এ বি প্লাস হ্যাঁ মাইনাস সি, তাই তো। মাইনাস সি, এবার তোমার এখন তোমার মাইনাস এই সি একটা আছে আর এবি প্লাসটা একটা আছে। ওকে, সিটা মাইনাস হয়ে গেল। তা তোমার তোমার ফার্স্টে তোমার এবি প্লাস হলো, তারপর তোমার সি বসলো, C এর পর দিয়ে minus মাইনাসটা তোমার বসে পরে আসলো। ওকে স্যার। ওকে, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু বেসিক্যালি আমরা ইভালুয়েশন করতে পারি। হ্যাঁ স্যার, থার্ডের পোস্ট ফিক্সটা স্যার এটাই বেরিয়েছে, এবি প্লাস হ্যাঁ, আমিও তোমার এখানে Start হ্যাঁ ডিরেক্ট আমি এখানে অ্যান্সারটা লিখে দিয়েছি। তোমরা এটা এখন করতে বললাম তোমাদেরকে, করে একটু এখানে বসাবে, তার জন্য বললাম। ঠিক আছে, তার জন্য তোমাকে বললাম এখানে করে একটু বসাবে। ওকে, তো আজকে আমরা এটাকে আর এক্সটেন্ড করছি না। আমরা নেক্সট দিন আমরা নিউমেরিক্যাল নিয়ে আসবো, পুরোটা আমরা নিউমেরিক্যাল পড়বো নেক্সট দিন। স্ট্যাকের আমরা নেক্সট দিন নিউমেরিক্যাল পড়বো। ডিফারেন্ট টাইপের যে নিউমেরিক্যাল হয় স্ট্যাকের মধ্যে আমরা সবগুলোকে আমরা সেদিন কভার করব। আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি স্ট্যাকের যে কনসেপ্টগুলো আমরা দেখলাম, আর কিছু অ্যাপ্লিকেশনস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, তার কিছু অপারেশনস, সেটা আমরা দেখলাম। থিওরিটিক্যাল পার্টটা আমরা কমপ্লিট করে নিয়েছি আজকে। নেক্সট দিন আমরা নিউমেরিক্যাল স্যার 3 নাম্বারেরটা একটু পোস্ট ফিক্সে করে দেখাবেন? 3 নম্বরটা করে দেখাবো, বেশ দেখাই চলো। এ প্লাস বি স্টার সি মাইনাস ডি আছে, পোস্ট ফিক্সে করবো। বলো কার কাজটা আগে হবে? বলো ব্র্যাকেটের কাজটা। এটা তোমার কাজ করলে কি হবে? এ বি প্লাস হয়ে যাবে পোস্ট ফিক্সে, তাই তো হবে। বেশ, স্টার পড়ে আছে, সি পড়ে আছে, মাইনাস ডিও পড়ে আছে। তাহলে আমি যদি এখন ভাবি যে এটা হচ্ছে আমার ফার্স্ট অপারেন্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অপারেন্ট, কারণ স্টার আছে, কারণ স্টারের কাজটা আমাকে প্রথম করতে হবে। তাহলে এখন তোমার যদি আমি যদি পোস্ট ফিক্সে করি তাহলে কি হবে না, প্রথম অপারেন্টটা বসলো এ বি প্লাস, সেকেন্ড অপারেন্টটা বসলো সি, তারপরে কি বসবে? অপারেটর মানে স্টার, তাই তো? ইয়েস অর নো? জি স্যার, মাইনাস ডি। দিয়ে মাইনাস ডি তোমার যেমন তোমার থাকলো মাইনাস ডি,
তাহলে এখন তোমার এটা হচ্ছে একটা অপারেন্ট, আর তোমার এই ডিটা হচ্ছে আরেকটা অপারেন্ট, মাইনাসটা হচ্ছে অপারেটর। এখন তুমি কি করবে, তুমি ফার্স্ট অপারেটরটাকে বসিয়ে দাও, এ বি প্লাস সি স্টার, তারপর তুমি ডিটাকেও বসিয়ে দাও সেকেন্ড অপারেন্ট, তার পাশে নিয়ে আসো মাইনাসটাকে, মাইনাস। তারপর কোথায় এসছে, ঠিক আছে? হ্যাঁ বোঝা স্যার, বোঝা বুঝেছি। বোঝা গেল? তো আমরা এইভাবে কিন্তু এটা এটা কিন্তু আমি তোমার মানে কোনো স্ট্যাক ইউজ করে করছি না, কিন্তু আমি কিন্তু ম্যানুয়ালি করছি। এই কাজটাই আমরা নেক্সট দিন দেখাবো স্ট্যাকের থ্রু দিয়ে কীভাবে করা যায়। ওকে, এটা আমরা কিন্তু ম্যানুয়ালি করছি, নেক্সট দিন আমরা দেখবো কীভাবে আমরা এটাকে স্ট্যাকের থ্রু দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে? তো আমাদের কিন্তু পরীক্ষাতে তোমাকে এরকম করে একটা এক্সপ্রেশন দিয়ে দেবে, দিয়ে বলবে যে এটাকে পোস্ট ফিক্সে কনভার্ট করো বা ইনফিক্সে কনভার্ট বা প্রিফিক্সে কনভার্ট করো। হয়তো তোমার এতটা ছোটো এক্সপ্রেশন থাকবে না, একটু বড় এক্সপ্রেশন থাকবে, তাকে তোমাকে পোস্ট ফিক্সে কনভার্ট করতে বলবে বা তোমাকে প্রিফিক্সে কনভার্ট করতে বলবে। যদি তোমাকে কোনো স্ট্যাক ব্যবহার করতে না বলে, তখন তুমি কিন্তু যেভাবে আমরা ম্যানুয়ালি করছি তুমি কিন্তু সেভাবেও করতে পারো। আর যদি তোমাকে বলে দেয় যে বাই ইউজিং স্ট্যাক, তখন তোমাকে কিন্তু স্ট্যাক ব্যবহার করতেই হবে, যে স্ট্যাক দিয়ে কীভাবে এটাকে ইভ্যালুয়েশন করা যায় বা কনভার্সন কীভাবে করা যায়। তো সেটা আমরা নেক্সট দিন আমরা শিখবো যে কীভাবে আমরা স্ট্যাক ব্যবহার করে কাজটাকে আমরা করতে পারি, ঠিক আছে? ওকে স্যার। ওকে, স্যার গুড নাইট। স্যার বলছি যে অ্যাপ্লিকেশন তারপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখান থেকেও কি কোশ্চেন আসবে? হ্যাঁ, রাইট ডাউন দ্য অ্যাপ্লিকেশন অফ এ স্ট্যাক, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং এ স্ট্যাক, ওকে, হোয়াট ইজ স্ট্যাক, which principle follow stack, okay, write down the algorithm for push and pop operations, how to represent stack into the memory, যেটা আমরা নেক্সট দিন পড়বো, যে স্ট্যাককে কীভাবে আমরা রিপ্রেজেন্ট করবো মেমোরিতে, না বাই ইউজিং অ্যারে অ্যান্ড বাই ইউজিং লিঙ্ক লিস্ট। তো লিঙ্ক লিস্ট আমরা এখন অ্যারো পড়িনি, লিঙ্ক লিস্টও পড়িনি, সেই জায়গাতে আমরা যাইনি এখনো। আমি তাও দেখাবো কীভাবে অ্যারো দিয়ে আর লিঙ্ক লিস্ট দিয়ে কীভাবে রিপ্রেজেন্ট করা হয় স্ট্যাককে মেমোরিতে। ওকে, হোয়াট আর দ্য রিয়েল লাইফ এক্সাম্পল অফ এ স্ট্যাক, তোমার কিছু রিয়েল লাইফ এক্সাম্পলও আসে পরীক্ষায়, তখন তোমাকে বলতে হবে যে কোনগুলো রিয়েল লাইফ এক্সাম্পল তোমার স্ট্যাকের। ওকে, তো এছাড়া তো নিউমেরাস অ্যাপ্লিকেশনস তো আছেই আমার স্ট্যাকের ক্ষেত্রে। তাহলে আজকে আর কোনো কোশ্চেন্স তোমাদের যেটা পড়িয়েছি তার থেকে কোনো কোশ্চেন্স? স্যার বলছি অ্যারের কনসেপ্ট কি তাহলে আমরা মানে যখন তে যখন অ্যারে আসবে হ্যাঁ, তখন ক্লিয়ার হবে, কিন্তু আমি অ্যারের কনসেপ্টটা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম শুরু করতে গেলেই অ্যারে কনসেপ্ট দরকার লাগে, বুঝতে পারছো? মানে এখন এখন মানে এটার মধ্যে একটা ওভারভিউ পেয়ে যাবো। আমি আমার অ্যারের একটা রেকর্ডেড ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব, কারণ যেটা অ্যারে থেকে তোমার শুরু হয় ডেটা স্ট্রাকচার, Yes. অ্যারে থেকে তোমার শুরু হয় আমাদের অ্যালগরিদমস। তো আমরা অ্যারে পড়বো, তোমার সি থেকে হয়তো তোমার এখন অনেকগুলো লেকচারের পরে হয়তো আমরা অ্যারে পড়বো, তাই না? তো হ্যাঁ, স্যার। অতএব তোমরা একটু নিজেরা অ্যারের আমার যে ভিডিওটা আছে আমি তোমাকে শেয়ার করবো আজকে ক্লাসরুমে, তোমরা সবাই একটু দেখে নেবে, কারণ দেখে নিলে তোমাদের সুবিধা হবে কোথায় না, ডিএস আর অ্যালগোটা বুঝতে একটু সুবিধা হবে। কারণ কাউন্সিলের একটা খামখেয়ালিপনা, মানে একটা সিলেবাস যেখানে সি, পাইথন, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম সেম সেমিস্টারে, এটা কোনোদিন পসিবল নয়, এটা কোনোদিন করা যায় না এইভাবে, আমাদের কলেজেও বলছিল। তাই না? তো অতএব তোমাদেরকে যখন দিয়েছে করতে হবে, জোর করেই করতে হবে, কিছু করার নেই। অতএব আমাকে অ্যারের একটা ভিডিও আমি শেয়ার করবো, সেটা তোমরা কিন্তু দেখে নেবে একটু, তাই তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। আবার পরে যখন আমাদের অ্যারে যখন থাকবে তখন আমরা অ্যারে তো পড়বই, লাইভ তো পড়বই আমরা অ্যারে, ঠিক আছে? কিন্তু এখন যদি আমি তোমাকে লাইভ করাতে যাই তাহলে কিন্তু প্রিভিয়াস কনসেপ্টগুলো আমাদের থেকে বাদ চলে যাবে। তো অতএব তার জন্য যেহেতু আমার রেকর্ডিং করা আছে অ্যারের ভিডিওটা প্রিভিয়াস ব্যাচের, তোমরা সেটা করে দেখে নেবে। ওকে, মানে আমরা একটা আপাতত থিওরিটিক্যালি অ্যারেটাকে শিখবো, তাই তো? তুমি আমার ভিডিওটা দেখার পর তুমি থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি তুমি সবই শিখতে পারবে, ঠিক আছে? Okay, sir. তাও আমি লাইভ পড়াবো, লাইভে আরও ঠিক যেগুলো আছে। তোমাদের কোশ্চেন্স, তোমার সেই কোশ্চেনগুলো আমাকে তোমরা মানে ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে? ওকে ওকে, চলো, গুড নাইট। ওকে স্যার, গুড নাইট। গুড নাইট, চলো ঠিক আছে। চলো, Good night, sir. গুড নাইট, গুড নাইট, চলো। Thank you.